তো দেখ অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, কেন এই চ্যাপ্টারটা আমাদের অ্যাকাউন্টসে কেন এসছে, কি কারণে এসছে, এটা একটু জানা দরকার আছে। সাপোজ ধর আজকে ধর আমি একটা কোনো বিজনেস স্টার্ট করেছি, কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাইছি, যে কোনো একটা প্রোডাক্ট। সাপোজ ধর এই হাতে মার্কার পেন আছে, মার্কার পেন, আমি ধর একটা বিজনেস খুলেছি মার্কার পেন, আমি মার্কার পেনের একটা বিজনেস খুলেছি, ঠিক আছে। এটা আছে 8 লাইন, আমি যে কোনো একটা কোম্পানির নাম খুলে নিলাম মার্কার পেনে, যে কোনো আমার নিজস্ব কোনো একটা ব্র্যান্ড দিয়ে মার্কার পেন খুলে নিলাম। দোকানে কোনো কাস্টমার এসছে, আমি বললাম কি তুমি তো অনেক 8 লাইনের মার্কার পেন কিনেছো, আমার মার্কার পেনটা নিয়ে যাও, আমার মার্কার পেন নিয়ে যাও, মার্কার পেনটা নিয়ে যাও, যদি খারাপ হয় তারপর তুমি বলো। মার্কার পেন যথেষ্ট ভালো, 8 লাইনের চেয়েও আমার মার্কার পেন ভালো ফেসিলিটি দেবে, মানে খুব ভালো। 8 লাইনের চেয়েও 8 লাইন তুমি যেই টাকায় মার্কার পেন পাচ্ছ তার চেয়েও কম দামে আমার মার্কার পেনটা আরও ভালো, তুমি নিয়ে যাও। আমি 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 ওকে দিয়ে দিয়েছি, ওকে ধর অনেক মার্কার পেন দিয়ে দিয়েছি, 20-30টা মার্কার পেন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তুমি মার্কার পেন নিয়ে যাও, যদি খারাপ লাগে, যদি ভালো না লাগে, তুমি মার্কার ফেরত দিয়ে দিও। ইউজ তো করে দেখো, আগে ইউজ করে দেখো, যদি ভালো লাগলে আমাকে ফেরত দেবে, আমি কোনো অসুবিধা, আমি কিচ্ছু বলবো না। তুমি মার্কার পেন নিয়ে, তোমাকে এখন টাকাও দিতে হবে না, তুমি মার্কার পেন নিয়ে যাও। আমার কথাটা বুঝতে পারলি? আমার মার্কার পেন তুমি নিয়ে চলে যাও, 30টা 20টা 30টা যাই হোক, মার্কার পেন ওকে দিয়ে দিলাম, ও নিয়ে গেল। যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে ফোন করে দিও, মার্কার পেন ভালো লেগেছে, আমি তখন বলবো ঠিক আছে আমি তোমাকে সেল করেছি। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আমাকে ফেরত দিয়ে যাও। তোমার যদি মার্কার পেন ভালো লাগবে, তুমি আবার এরপরে যখন মাল নিতে আসবে তুমি তো ফোন করে বলে দেবে মার্কার পেন ভালো লেগেছে, এরপরে যখন আসবে তখন তুমি আমাকে টাকা দিয়ে দেবে। তাহলে আজকে কিন্তু ওর থেকে টাকা নিইনি। তাহলে এরকম বিজনেসও কিন্তু হয়, এরকম বিজনেস অনেকেই দেখেছিস তোরা, দেখবি না অনেক দোকানে, খুব পরিচিত দোকানে গেলি, বললো ঠিক আছে নিয়ে যাও না, নিয়ে যাও, আরে আজকে নিয়ে যাও, টাকা দিতে হবে না, ইউজ করে দেখো না, যদি খারাপ হয় ঠিক আছে তুমি ফেরত দিয়ে দেবে, ইউজ করে দেখো। তো এটা কেন করে, এই কাজটা কেন করে, মানে যে কাস্টমারের বিশ্বাস অর্জন করা, ঠিক আছে। কাস্টমার মানে বিজনেসটাকে বড় করতে হবে, তো কাস্টমারের বিশ্বাস অর্জন করতে চাইছে, এটাই হচ্ছে মেন টপিক, সেলস অফ গুডস অন অ্যাপ্রুভাল বেসিস। অ্যাপ্রুভ মানেই তো বুঝতে, অ্যাপ্রুভ, কাস্টমার অ্যাপ্রুভ করবে। আমার কথাটা বোঝ, ভালো ভালো করে বোঝ। আজকে আমি মার্কার পেনের দোকান খুলেছি, কেন আমার দোকান দিয়ে মার্কার পেন কিনবে, কি কারণে? অনেক নতুন নতুন কোম্পানি বেরিয়েছে, 8 লাইন আরো নাম করা মার্কার পেন বেরিয়েছে, আমার মার্কার পেন কেন নেবে? আমি ওকে বললাম আমার মার্কার পেন নিয়ে দেখো, যদি খারাপ লাগে তো নিতে হবে না, তুমি নিয়ে যাও, টাকাও দিতে হবে না, তুমি মার্কার পেন নিয়ে যাও, ঠিক আছে তো, নিয়ে যাও, ইউজ করো। বা তোমার পরিচিত কেউ যদি থাকে তাদেরকে বলো, যদি মার্কার পেন নিতে যায় ভালো, আর না নিলে কি অসুবিধা, তুমি আমাকে ফেরত দিয়ে দেবে, ফেরত দিয়ে দেবে। তো সাপোজ ধর নিয়ে গেল, জানুয়ারি মাসে মার্কার পেন নিয়ে গেল, ও ধর 3 মাস 4 মাস পর আমাকে ফোন করে বললো কি তোমার থেকে যে আমি 1000খানা মার্কার পেন নিয়ে গেছি না, তার মধ্যে আমি ও কনফার্ম করে 300টা মার্কার পেন আমি রাখবো, ও কনফার্ম করে 300টা মার্কার পেন রাখবো। তাহলে আমি বললাম ঠিক আছে 300টা সেল। আমি বললাম তাহলে বাকি 700টা, ও বললো পরে বলবো, বাকি 700টা আমি পরে বলবো। কদিন পরে বললো কি 400টা মার্কার পেন ভালো লাগছে না, আমি রিজেক্ট করে দেবো। তারপর বাকি 300 আছে, সে আস্তে আস্তে যখন সময় যাবে তুই গল্পটা বুঝতে পারবি, ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি গল্পটা কি। নর্মাল যে একটা বেসিক জিনিস জেনে রাখ। আজকে তুই ধর আমার দোকানে এসছিস, তুই অন্য কিছু কিনতে এসছিস, বাট আমার নিজস্ব একটা মার্কার পেনের ফ্যাক্টরি আছে, মার্কার পেন তৈরি করি। আমি বলি মার্কার পেনটা নিয়ে যা, বলে না না এই আমি 8 লাইন ছাড়া অন্য কোনো মার্কার পেন নেবো না, আমি 8 লাইনই নেবো। আমি বললাম আমার দোকানে 8 লাইন পাওয়া যায় না, বাট তুই মার্কার পেনটা নিয়ে যা। অন্যান্য দোকানে মার্কার পেনের দাম নিচ্ছে 30 টাকা, আমি তোর থেকে 25 টাকা নেবো, তুই মার্কার পেন নিয়ে যা, এখন টাকা দিতে হবে না, তোকে একদম টাকা দিতে হবে, তুই নিয়ে যা, নিয়ে পুরো ইউজ কর, পুরো ভালো করে ইউজ কর, ভালো করে ইউজ কর, ঠিক আছে। যদি খারাপ লাগে তাহলে তুই বলবি নেবো না। এবার এমন হলো তুই বলি হাফ ইউজ করলাম, ভালো করে শোন, তুই ইউজ করে ফেললি, তুই ইউজ করে বলি না না মার্কার পেন ভালো না, এরম করতে পারবি না, এরম করবি না, ঠিক আছে তো। সাপোজ ধর আমি তোকে বলছি একটা গল্প বলছি, এই গল্পটা শুনে রাখ। ধর গরমকালে, এটা তো গরমকাল পড়ে গেছে, ধর মোটামুটি গরমকালটা কোন সময় থাকে, দুর্গাপুজো অবধি গরম থাকে। এবার ধর সাপোজ ধর আমার এসির দোকান আছে, একজন কাস্টমার আসলো, আমি বললাম ঠিক আছে আমার এই এসিটা ভালো এসে, তুমি নিয়ে যাও, যদি খারাপ লাগে তুমি ফেরত দিয়ে দেবো। ও কী করলো, কিছু কিছু মানে এরকম হলে হবে না কিন্তু, ও ঠিক গরমকাল পড়লো, ধর মার্চ মাসে এসিটা নিল, নিয়ে ও ধর মোটামুটি ধর অক্টোবর মাসে ফেরত দিয়ে দেবো, তোমার এসি ভালো না, এরম করলে হবে না। কি বললাম বুঝতে পারছিস তো? বোঝ, ভালো করে বোঝ, এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। তো এরকম করবি না কিন্তু, এরকম করলে হবে না, আমার কথাটা বুঝতে পারছিস তো? এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে, তাহলে জিনিসটা বুঝতে পারলি সেলস অন অ্যাপ্রুভাল জিনিসটা কি, কাস্টমারকে অ্যাপ্রুভ করতে হবে, কাস্টমারকে অ্যাপ্রুভ করতে হবে। আর একটা আছে এরকম, আর আমি আস্তে আস্তে বলবো, পরের ক্লাসে আমি আরও বলবো। তো উদাহরণগুলো মাথায় ঢুকলো তো, সেলস অন অ্যাপ্রুভাল বেসিসটা মাথায় ঢুকে যেত, তো অ্যাপ্রুভ করতে হবে। এক একটা করে অঙ্ক করবো, তাহলে বুঝিয়ে যাবো। জার্নাল তো দুটোই হয়, একটা সেলসের জার্নাল, জানিস সেলসের জার্নাল কি হয়? স্যার এখানে কি সেল, আরে ক্রেডিট সেল, আরে ক্যাশ কোথায় দিচ্ছে এখন, কাস্টমার অ্যাপ্রুভ করবে, ফোনে অ্যাপ্রুভ করবে, আরে ফোন না হলে হোয়াটসঅ্যাপে অ্যাপ্রুভ করবে, চিঠি লিখবে, এখনকার ধর কেউ চিঠি লেখে না,
ঠিক আছে তো, কি বললাম বুঝতে পারলি তো? ও অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে আমার পছন্দ হয়েছে। তারপরে ওই পরে যখন আমার দোকানে কাস্টমার আসবে তখন পেমেন্ট করবে, ঠিক আছে তো? তো এখন তো ক্যাশ সেল হচ্ছে না, কি হচ্ছে? ক্রেডিট সেল। ক্রেডিট সেল জার্নাল সবাই জানে। ক্রেডিট সেল জার্নাল কি হয়? কাদেরকে ক্রেডিট সেল করি? ধারে আমরা কাদেরকে গুডস বেচি? ডেটার্সকে। তো ডেটার্সকে ধারে গুডস বেচে জার্নাল কি হবে? ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এটা তো বোঝানোর কিছু নেই। এই তো হয়ে গেল সেলের জার্নাল, হয়ে গেল সেল। এবার ধর সেল রিটার্ন করবো। ধর যদি গুডস খারাপ হয় তাহলে তো গুডসটা রিটার্ন করে দেবে। আরে তোকে ধর আমি আমার কিছু পেন পাঠিয়ে দিলাম, 10টা পেন পাঠালাম, তো বলি না আমি পেন নেবো না, তুই আমাকে ফেরত পাঠিয়েছিস। তুই আমার দোকানে এসে পেনগুলো কী করলি? পেনগুলো নিয়ে পুরো আমার মুখে ছুঁড়ে ফেললি, এই পেন ভালো না, এই পেন ইউজ করবো না, আমি পেনগুলো ছুঁড়ে ফেললি। আরে পেনগুলো ছুঁড়ে ফেললি মানে আমার মুখে মারলি না, আমার দোকানে ফেলে দিলি পেনটা, আমার দোকানে এনে রেখে দিলি পেনগুলো। তাহলে পেনগুলো ফেলে দিলি মানে কি? তাহলে কি হচ্ছে? তুই এটাকে সেল বলছিস না, মানে তুই যখন আমার দোকানে দিলি আমি এটাকে কি বলবো? সেল রিটার্ন। তা সেল রিটার্নের জার্নাল তোর তো ক্লাস 11-এই শিখেছিস, করিস নি ডেবুকে? সেলস ডেবুক করিস নি? সেল ডেবুকের পর করতিস রিটার্ন ইনওয়ার্ড বুক। তাহলে সেল রিটার্ন হচ্ছে, তাহলে সেল রিটার্ন হলে তাহলে কি মনে হয়? ডেটার্সের ব্যালেন্স বেড়ে যাওয়া উচিত না কমে যাওয়া উচিত? কি মনে হয়? কমন জিনিস। আরে কমে যাওয়া উচিত। তাহলে ডেটার্স কমে যাবে তো ডেটার্স ক্রেডিট, ডেবিটে কে হবে? আরে সেলস রিটার্ন। হ্যাঁ, তবে একটা কথা মাথায় রাখবি, কেউ সেল অ্যাকাউন্টও লিখতে পারে, কেউ সেল রিটার্নও লিখতে পারে। তোরা বলি স্যার আমরা তো 11 এখন পড়েছিলাম, আমরা তো সেল রিটার্ন টু ডেটার্স। ঠিকই তো লিখেছিস, কোথায় ভুল লিখেছিস? সেল রিটার্ন টু ডেটার্স। আবার কেউ সেলস অ্যাকাউন্টও ডেটার্স লিখতে পারে, কোনো ভুল লেখেনি। কারণ তোরা মনে কর ফাইনাল অ্যাকাউন্ট যখন করতি সেল থেকে মাইনাস করতি না রিটার্ন, তাহলে সেল বাড়ছে না কমছে? তাহলে দুটোই ঠিক। সেল রিটার্ন ডেবিটটাও লিখতে পারি, ওটাও ঠিক। আবার সেলস অ্যাকাউন্টও ডেবিট, ওটাও ঠিক। তো এমন কিছু ভাবিস না যে আমরা আগে সেল রিটার্ন ডেবিট করেছি মানে ওটাই ঠিক, সেল অ্যাকাউন্ট যদি কেউ ডেবিট লিখে ওটা ভুল, একদম ভুল কথা। তাহলে বুঝলি দুটোই ঠিক। এবার অঙ্ক করবো, একটা অঙ্ক করবো, কিছুই নেই, এই তো চ্যাপ্টারে আছে, আর কিছু নেই চ্যাপ্টারে, এই কনসেপ্ট, ঠিক আছে তো? এবার একটা করে অঙ্ক করবো। দেখ 1 নম্বর অঙ্কে চলে আয়। প্রথমে আমরা একটা টাইম লাইন আঁকবো, টাইম লাইন। বারবার করে বলছি তো কোশ্চেন অনেক ডেট দিয়ে দেবে, ডেট দিয়ে দিলে মানে একটা টাইম লাইন করতে হবে। টাইম লাইন বুঝতে পারছিস তো? একটা পিরিয়ড আঁকবো। পিরিয়ডটা কি? ধর এখানে হচ্ছে 1/4/19 থেকে 31/3/20। কি লিখলাম? 1/4/19 থেকে 31/3/20। দেখতে পাচ্ছিস তো পিরিয়ডটা? 1/4/19 থেকে 31/3/20। প্রথমে এখানে একটা ডেট করলাম 15/7/19, মানে 15ই জুলাই 2019 সাল। ভালো করে বোঝ, কিচ্ছু নেই চ্যাপ্টারে, জল ভাত চ্যাপ্টারে কিচ্ছু নেই, ঠিক আছে তো? এটা একটা টাইম লাইন করলাম, এটা একটা পিরিয়ড করলাম, পিরিয়ড 1/4/19 থেকে 31/3/20 একটা পিরিয়ড। এর মধ্যে একটা ডেট এই তারিখে 15/7/19। আমার দোকানগুলি, দোকানে একটা কাস্টমার এসছে, ঠিক আছে তো? তো কাস্টমার এসছে, ওকে আমি আমার পার্টিকুলার যা বিজনেস আছে, আরে যে কোনো বিজনেস করতে পারি, সে আমি ঘি বেচতে পারি, বাটার বেচতে পারি, আমার মুদিখানা দোকান থাকতে পারে, যা খুশি থাকতে পারে। তো আমার যা প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমার দোকানে কাস্টমার এসে কাস্টমারকে বেচে দেবো, বেচছি, ঠিক আছে তো? কি বলছি? লেখ ফার্ম সোল্ড গুডস, মানে তো বুঝতেই পারছি ফার্ম সোল্ড গুডস মানে। লেখ ফার্ম সোল্ড গুডস, ফার্ম সোল্ড গুডস কস্টিং রুপিস। লেখ কস্টিং রুপিস, কত টাকা? 4 lakhs ফর rupees 5 lakhs on approval basis। মানে বোঝাবো, চাপ নিস না, খুব ইজি জিনিস। আমার দোকানে কাস্টমার এসছে, ঠিক আছে তো? কাস্টমার এসছে, কাস্টমারকে আমি গুডস বেচে দিলাম, ঠিক আছে? যাই গুডস সেই গুডসটা বেচে দিলাম। কত টাকায়? ভালো করে দেখ, 4 লাখ টাকা কস্ট ছিল। ভালো করে শোন, কস্ট 4 লাখ টাকার গুডস বেচে দিলাম। কত টাকায়? 5 লাখ টাকায় বেচলাম। কি বেসিসে? অ্যাপ্রুভাল বেসিসে। কোশ্চেন বলে দেবে, যখন ভাববি ঘাবড়াবি না, কোশ্চেনে বলে দেবে অ্যাপ্রুভাল বেসিসে। মানে কি? ভালো করে শোন, এই তারিখে গুডস বেচলাম, বোঝা গেল তো গল্পটা? এবার দেখ তারপরে একটা ডেট দিয়েছে বেশ কিছুদিন পর, 18/9/19, মানে কি 18ই সেপ্টেম্বর। যেই কাস্টমারকে গুডস বেচলাম সেই কাস্টমার, আমি কাস্টমারকে যখন গুডস বেচলাম, এই তারিখে গুডস বেচলাম, কাস্টমারকে বললাম কি তুমি গুডস নিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই, তুমি নিয়ে চলে যাও, তুমি নিয়ে ইউজ করো, তুমি ইউজ করো, তোমার ফ্যামিলি, তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলো গুডস নিতে। যদি তোমাদের যদি গুডস ভালো লাগে গুডসটা রেখে দাও, আমাকে একটা ফোন করে দেবে, বা একটা চিঠি লিখবে, SMS করবে, ইমেল করবে, যা খুশি করো, আমাকে বলে দেবে, টেলিগ্রাম করে দেবে, বলে গুডসটা ভালো লেগেছে আমি রেখে দিচ্ছি, ব্যাস। তাহলে আমি ভাববো আমার সেল হয়েছে। আর যদি ভালো না লাগে তাহলে বলে তোমার গুডস ভালো না, ফেরত দিয়ে দেবে, হয়ে গেল, গল্প শেষ। তো এখানে কি করছে? এই তারিখে গুডস নিয়ে গেছে, এই তারিখে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছে,
ঠিক আছে? এই তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এই তারিখে একটা মানে এই তারিখে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, কি বলছে, যেই কাস্টমারকে এই তারিখে কাস্টমারকে গুডস পেয়েছিলাম, কাস্টমার বলেছে কি তোমার গুডসগুলো খুব ভালো, তোমার গুডসটাকে আমি রেখে দিচ্ছি। তার মানে আমি বললাম আচ্ছা আমার সেল হয়ে গেল। তার মানে কি হচ্ছে, এটাকে অ্যাপ্রুভাল রিসিভড, এটাকে বলে অ্যাপ্রুভাল রিসিভড। ঠিক আছে? তো দেখ কোশ্চেন তো এই হলো, এই হচ্ছে কোশ্চেন। আমাকে বলেছে এটা তুমি জার্নাল এন্ট্রি করে দাও, পরীক্ষায় জার্নাল এন্ট্রি দেবে, এর বাইরে কিছু দেবে না তোকে। তোকে বলবে তুমি একটা জার্নাল এন্ট্রি করে দাও, বাহ জার্নাল এন্ট্রি করা তো কোনো ব্যাপারই না। দেখ ভালো করে শোন, আমি যদি তোদের একটা কোশ্চেন করি এই তারিখে আমি কাস্টমারকে গুডস বেচেছি, আচ্ছা এই তারিখে কি আমার সেল হয়েছে? সেল কোন তারিখে হয়েছে? সেল এই তারিখে হয়েছে। কিন্তু আমাদের অ্যাকাউন্টস কি বলছে, আমাদের অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ড সে কি বলছে, বলছে ঠিক আচ্ছা আমি কাস্টমারকে গুডস বেচেছিলাম, কি আমি গুডস বেচেছিলাম ভাই গুডস নিয়ে যা, খারাপ লাগলে তুই ফেরত দিয়ে, আমি কি সেই অনুযায়ী ভেবেছিলাম? না, আমি ওকে গুডস এই অনুযায়ী ভেবেছিলাম, ওর আস্থা অর্জন, ওর বিশ্বাস অর্জন করার জন্যই আমি এই কথাটা ওকে বলেছিলাম, তুই গুডস নিয়ে যা, খারাপ লাগলে ফেরত দিস। কিন্তু আমি তোকে বেচেছিলাম এই কারণেই যাতে ও গুডসগুলো কেনে, নাকি এই প্রথমেই আমি নেগেটিভ ভেবে নেবো আমার গুডস কিনবে না। আমরা কেউ কখনো বিজনেসম্যান এটা কখনো ভাবে না, বিজনেসম্যান সবসময় পজিটিভ ভাবে। আমি ওকে এই কথাটাই বললাম যে ও আমার গুডসটা নেবেই। আমি প্রথমেই বলি ঠিক আছে, আমি যদি প্রথমেই ধরে নিই যে আমার গুডস কিনবে না, এরকম তো কখনো হতে পারবে না। আমাকে ভাবতে হবে যে না ও সত্যি আমার গুডসটা নেবে। ঠিক আছে? তো তো আমাদের অ্যাকাউন্টেন্ট মানে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পরিষ্কারভাবে একটা কথা বলে দিয়েছে। তো আমি তোদের বললাম সেল তো এই তারিখে হয়েছে, এই তারিখ তো সেল হয়নি, কিন্তু অ্যাকাউন্টস পরিষ্কারভাবে বলেছে তুমি যে ওকে গুডসগুলো বেচলে কাস্টমারকে, তুমি তো এই অনুযায়ী পজিটিভ সেন্সেই তুমি ওকে গুডসগুলো বেচেছো যে না ও গুডসগুলো নিয়ে নেবে। তার মানে তুমি এই দিন সেল ধরো, অ্যাজামশান করতে বলেছে। মানে কথাটা মন দিয়ে শোন, কথাটা অ্যাজামশান করতে বলেছে। বলে স্যার ও তো গুডস নাও নিতে পারে, হ্যাঁ নাও নিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পজিটিভ কেসটা তুমি ধরবে, পজিটিভ কেসটা। তাহলে তুমি এখানে এই দিন তুমি ধরে নাও সেল করে দিয়েছো, ধরে নাও, বারবার বলছে ধরে নাও, সেল করিনি বলছে তুমি ধরে নাও সেল করে দিয়েছো। তাহলে সেল করলে এন্ট্রি কি হবে? বলে স্যার জানি সেল করলে এন্ট্রি কি হবে, সেল করলে ডেটার্সের ব্যালেন্স বেরিয়ে যায়, কারণ ধারে সেল হয়েছে, ধারে সেল করলে কি হবে, ডেটার্সের ব্যালেন্স বেরিয়ে যাবে। ডেটার্সকে বাড়াতে গেলে কি করতে, ডেবিট, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল। তো জার্নাল কি হবে, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, লেখ ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, লেখ ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এখানে লিখছি 15/7/19, জার্নাল হবে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকার গুডস পেয়েছি বলতো, কে বলবি কত টাকার গুডস পেয়েছি? 5 লাখ টাকা। 4 লাখ টাকা কেন? 4 লাখ টাকা কখনো বলবি না, 4 লাখ টাকা কস্ট। আমরা আমি কাউকে গুডস বেচবো, প্রফিটেই গুডস বেচবো, তো 5 লাখ টাকা লিখবো, এখানে লিখ 5 লাখ টাকা। ন্যারেশন কি হবে, কে বলবি ন্যারেশন কি হবে? তোরা বলি স্যার বিইং গুডস সোল্ড, তাই তো, বিইং গুডস সোল্ড। আরেকটু কথা বাড়াতে হবে, বিইং গুডস সোল্ড অন অ্যাপ্রুভাল বেসিস, এই কথাটা লিখতে হবে, এই কথাটা লিখতে হবে, অ্যাপ্রুভাল বেসিস অবশ্যই লিখতে হবে। তাহলে কি লিখলাম, বিইং গুডস সোল্ড অন অ্যাপ্রুভাল বেসিস, লেখ ন্যারেশন লেখ বিইং গুডস সোল্ড অন অ্যাপ্রুভাল বেসিস। ক্লিয়ার এত অবধি? অবশ্যই ক্লিয়ার হয়েছে, এটা বোঝা গেল তো, কনসেপ্টটা বোঝালাম পুরো। এবার প্রশ্নটা কি হলো বলতো, এবার বলেছে ঠিক 2 মাস পর, 2 মাস 3 দিন পর যেই কাস্টমারকে গুডসগুলো বেচলাম, 2 মাস 3 দিন পর কাস্টমার তার সকালবেলা ফোন করে দিয়েছে। ঠিক আছে, দোকান খুলেছি, সঙ্গে সঙ্গে কাস্টমার ফোন করেছে, বলছে তোমার মালগুলো খুব ভালো, গুডসগুলো খুব ভালো, গুডসগুলো আমি রেখে দিলাম। তার মানে আমি কি বলো, আচ্ছা তার মানে আমার সেল হয়েছে, সেল কমপ্লিট হয়েছে, অর্থাৎ আমি যেটা ধরেছিলাম সেটা ঠিকঠাকই ধরেছিলাম, সেল হয়েছে। বলি এবার বল তাহলে কি সেলের এন্ট্রি করবো? তো না, সেলের এন্ট্রি করবো না, সেলের এন্ট্রি আমি অলরেডি করেই দিয়েছি, কেন আবার করবো? অ্যাপ্রুভড হয়েছে, তাই জন্য আমি যে অ্যাপ্রুভাল পেলাম কাস্টমার থেকে, এর জন্য এন্ট্রি হবে নো এন্ট্রি, এর জন্য নো এন্ট্রি হবে। ঠিক আছে তো, তার মানে ডেটটা কি লিখবি, 18/9/19, এন্ট্রি হবে নো এন্ট্রি, লিখতে হবে কথাটা নো এন্ট্রি। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, গল্পটা বুঝতে পারলি? কমন একটা কনসেপ্ট খাটা, মাথা খাটা। তুই তো সেল এন্ট্রি অলরেডি করে দিয়েছিস, তুই যদি আবার সেল এন্ট্রি করিস তাহলে কত, যে 5 লাখ 10 লাখ টাকা সেল হয়ে গেল। আদৌ কি 10 লাখ টাকা সেল হয়েছে? না, 10 লাখ টাকা সেল হয়নি, তোকে মাথার মধ্যে রাখতে হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। তুই যখন যদি বলিস স্যার অ্যাপ্রুভ রিসিভড হয়েছে, তার মানে আপনি সেল হয়েছে, সেল এন্ট্রি করুন। কেন সেল এন্ট্রি করবো, এই এন্ট্রিটা আমি অলরেডি করে ফেলেছি।
বেশ হয়ে গেল, অঙ্কটা শেষ। তুই ভাবিস কি পরীক্ষায় কি এরকম অঙ্ক দেবে? না, আমরা তো স্টেপ বাই স্টেপে করছি। এরপরে একটা অঙ্ক করবো, 7টা অঙ্ক করবো, ছোটো 7টা অঙ্ক করবো, শেষ হয়ে যাবে তাহলে। ঠিক আছে তো, তোকে নিয়েছিস তো, এরপরে অঙ্কটায় আসবো। আচ্ছা দেখ, 2 নম্বর অঙ্কটা করবো এবার 2 নম্বর অঙ্কটা করবো। তোরা অ্যাকাউন্টস করতে ভয় পাস, অ্যাকাউন্টসের মতন, অ্যাকাউন্টসের চেয়ে সোজা চ্যাপ্টার হয়ই না। আরে অ্যাকাউন্টসের চেয়ে তুই দেখি একটা জল খাওয়া, ও অনেক কঠিন কাজ, গলায় আটকে যাবে জল খেলে গলায় আটকে যেতে পারে, কিন্তু অ্যাকাউন্টস কখনো ভুল হবে না। ভাব, অ্যাকাউন্টস এত সোজা। জল খাওয়া অনেক কঠিন কাজ, ওষুধ খাওয়া কঠিন কাজ, তাই না? কিন্তু তোর এই অ্যাকাউন্টসের অঙ্ক করা অত কঠিন না, অ্যাকাউন্টস কত ইজি। ভয় পায় অ্যাকাউন্টস করতে, অ্যাকাউন্টস হচ্ছে ইজি সাবজেক্ট হয়ই না, অ্যাকাউন্টস হচ্ছে এত ইজি। পড়াশোনাই তো ইজি সবচেয়ে। আরে কর্মজীবন কত কঠিন কাজ, কিন্তু তোর পড়াশোনার মতন সুখের জিনিস আছে? ফ্যান চলছে, এসি চলছে, পড়াশোনা হচ্ছে। হ্যাঁ, কত সুখের কাজ পড়াশোনাটা। দেখ পরের অঙ্কটা করছি। একটা পিরিয়ড ড্র করবো, ঠিক আছে? টাইম লাইন 1/4/19 থেকে এটা 31/3/20। ঠিক আছে তো? দেখ পিরিয়ডটা দেখেছিস? তোরা বারবার জিজ্ঞেস করিস স্যার আপনি এই পিরিয়ডটাই কেন নেন? আরে ইচ্ছা, তোরা নে না, 20-21 নে, 17-18 নে, 18-19 নে, কোনো ব্যাপার না, আমার ইচ্ছা। মানে ভাবিস না যে এই পিরিয়ডটাই নিচ্ছি, সবসময় এই পিরিয়ডই দেবে, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এটা আমার ইচ্ছা। ঠিক আছে, তোদের ইচ্ছাটাও চেঞ্জ হতে পারে। তো দেখ এখানে এই পিরিয়ডে প্রথমে হচ্ছে 18 জুলাই, কি লিখলাম? 18 জুলাই 2019, 18 জুলাই 2019। কি হয়েছে, কি ঘটনা ঘটেছে এই তারিখে? লেখ ফার্ম sold goods costing rupees 7 lakhs at a profit of 20% on cost, ঠিক আছে, to the customer on approval basis, ঠিক আছে তো দেখতে পারলি তো 18 জুলাই কি ঘটনা ঘটেছে? ফার্ম গুডস বেচেছে, কাস্টমারকে গুডস বেচেছে, কি বেসিসে? অ্যাপ্রুভাল বেসিসে গুডস বেচেছে। কত টাকার গুডস? 7 লাখ টাকার গুডস বেচেছে। আগেরটা যেমন বলেছিল 4 লাখ টাকার গুডস 5 লাখ টাকা, তো ইজি করে দিয়েছিল না? এখানে কি বলেছে? 7 লাখ টাকার গুডস বেচেছে কাস্টমারকে, 20% প্রফিটে বেচেছে। তার মানে তোকে সেলিং প্রাইস বের করে নিতে হবে। বলে স্যার কি করে বের করবো? এটা তো 11 দিয়ে শিখছিস, 11 কি তার নিচু ক্লাসেও শিখেছিস। আরে সেল বের করার ফর্মুলা কি? কস্ট প্লাস প্রফিট। আরে কস্ট প্লাস প্রফিট করে ফেলবি, ঠিক আছে? না পারলে করে দেবো, কি আর এমন জিনিস। ঠিক আছে তো, এই তারিখে কাস্টমারকে গুডস বেচেছে অ্যাপ্রুভাল বেসিসে। এবার কি হচ্ছে? ঠিক তার 10 দিন পর 28/7/19, ভাব 10 দিন পর এমন কি ঘটনা ঘটেছে? 10 দিন পর কাস্টমার তো গুডস নিয়ে গেছে, ওর আর গুডস কি হয়েছে? ওর গুডস ভালো লাগেনি। ও বলছে না তোমার গুডস নেবো না, বাজে গুডস, একদম বাজে গুডস নেবো না, ছুঁড়ে ফেলে দিয়ে দোকানের মধ্যে। ঠিক আছে, পেটি নিল, পেটি নিয়ে দোকানের মধ্যে ছুঁড়ে ফেলে, তোমার গুডস আর নেবো না, চাই না তোমার গুডস। ঠিক আছে তো অ্যাপ্রুভাল কি করেছে? অ্যাপ্রুভাল পুরো রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে তো দেখ লেখ অ্যাপ্রুভাল ওয়াজ রিজেক্টেড। মানে কি আছে বলতো? ও তো মানে দোকানে তো ছুঁড়ে মেরেছে পরে, আগে ও ফোন করে বলেছে না এরকম করে ফোন করে উল্টো পাল্টা কথা বলেছে, না তোমার মাল একদম ভালো না, নেবো না, তোমার জিনিস একদম বাজে জিনিস, নেবো না। তখন বললো ঠিক আছে আমি 2 দিন পর লোক পাঠিয়ে তোমার দোকানে দিয়ে যাবে। তো দোকান দেওয়ার মালিক বলে দিয়েছিল দোকানে যাবে, গিয়ে ছুঁড়ে ফেলে দেবে গুডস, ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। ঠিক আছে তো, অ্যাপ্রুভাল লেখ অ্যাপ্রুভাল ওয়াজ রিজেক্টেড। ঠিক আছে তো, হয়ে গেল। এবার এন্ট্রি করতে হবে। কত ইজি করবো দেখ, কত ইজি জিনিস করবো, কোনো চাপ নিস না। প্রথমেই একটা জিনিস করবো, যেটা প্রথমেই আমি বের করে নিই কত টাকায় গুডস বেচেছি, তাই তো? তোদের বোঝার জন্য করে নিচ্ছি সেল প্রাইস। তোরা সবাই জানিস সেল বের করার ফর্মুলা কস্ট প্লাস প্রফিট, তাই তো? কস্ট প্লাস প্রফিট। কস্ট কত বলেছে অঙ্কে? 7 লাখ টাকা,
আর প্রফিট কি বলেছে? বলি স্যার প্রফিট তো বলেছে কস্টের উপর 20%। প্রফিট কি বলেছে বল? প্রফিট কস্টের উপর 20%। কস্টের উপর কত পার্সেন্ট বলেছে? 20%। তার মানে ডাইরেক্ট 20% হবে, কোনো সমস্যা নেই, একদিক শেখানোর দরকার আছে এখানে, তো ছোটবেলা থেকেই শিখছি। তাহলে ডাইরেক্ট 7 লাখের 20% করবো। তাহলে 7 লাখ আর 1,40,000 করলে কত? 1,40,000 সেল। দেখ এই অঙ্ক কেমন কেমন ঘোরাতে পারে তোকে বলছি, কত কিছু লাইন ঘোরাতে পারে। আরে অনেকে ঘাবড়ে যায়, এই লেখাগুলোই ঘাবড়ে যায়। আগেরটা যেমন কি ছিল, 4 লাখ 5 লাখ ছিল, 4 লাখ টাকা কস্ট হলে 5 লাখ টাকা সেল। এই অঙ্কটা কি বলেছে? শোন 7 লাখ টাকা কস্ট, আর বলেছে প্রফিট বলেছে কার উপর? কস্টের উপর। ঘুরিয়েও তো বলতে পারতো প্রফিট 20% অন সেল। আরে কত রকম ভাবে ঘোরাতে পারে এই লেখাগুলো। বা অন্য একটা অঙ্ক বলে দিতে পারে যে না আমি ওকে 1000টা গুডস পাঠিয়েছি, 100 টাকা করে কস্ট, সেল 120 টাকা করে। আরে অনেকভাবে লাইন ঘোরাতে পারে, তোরা কনসাইনমেন্টও করেছিস তো, কত কিছু ঘোরাতে পারে। কখনো পার্সেন্টেজে দেবে, কখনো টোটাল অ্যামাউন্ট দিয়ে দেবে, কখনো পার ইউনিট দিয়ে দেবে। এই তো 3 রকম হবে, এর বাইরে তো কিছু হবে না। তো এই জিনিসগুলো জেনে রাখতে হবে, কোনো কিছু কঠিন নয়, কোনো কিছু কঠিন নয়। তাহলে বল আগেই করালাম জার্নাল কি হবে? স্যার জার্নাল তো পারবো, ইজি জিনিস। কি হবে জার্নালটা? প্রথমে সেলের এন্ট্রি করবো। জার্নাল কি করবো? ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। হ্যাঁ যদি কখনো কাস্টমারের নাম দিয়ে দেয় তখন কাস্টমারের নাম লিখবো, কি যায় আসে। তাহলে কি লিখবো? জার্নাল ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। লেখ 18 তারিখ, লেখ 18/7/19 লিখবো জার্নাল, লিখবো ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা? স্যার 8,40,000। ক্লিয়ার তো? নেক্সট 28/7/19 লাস্ট জার্নাল। কেন দেখ আমি তো অ্যাপ্রুভাল পাইনি, অ্যাপ্রুভাল তো পাইনি। আমি তো প্রথমে দেখ কি করেছিলাম, মন দিয়ে শোন, প্রথমে সেল লিখে দিয়েছিলাম, কিন্তু আদৌ কি সেল হয়েছে? সেলটা রিজেক্ট হয়ে গেছে। তার মানে কি করতে হবে? আমাকে রিভার্স এন্ট্রি করতে হবে, হ্যাঁ কি না? রিভার্স করতে হবে তো এন্ট্রি, আমাকে রিভার্স করতে হবে। আদৌ তো সেল হয়নি, সেলটা রিজেক্ট হয়ে গেছে। তা রিজেক্ট হয়েছে মানে রিটার্ন হয়েছে, রিটার্ন এন্ট্রি করবো। রিটার্ন হলে জার্নাল কি হয় বল? সবাই জানে। রিটার্ন হলে কি হবে? কমন সেন্স যদি মানে মাথাটা যদি মাথাটা খাটা, সেল আমি দেখিয়ে দিয়েছিলাম তো সেল তো হয়নি। তাহলে কি করতে হবে? সেলটাকে রিভার্স করতে, উল্টো করতে হবে। তাহলে সেলটাকে কমাতে হবে। সেলকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট। কারণ সেল ক্রেডিট ব্যালেন্সকে কমাতে গেলে ডেবিট করতে হয়, সেলটা ডেবিট করবো। অপোজিট ভাবে ডেটার্সটা ক্রেডিট হবে। তাহলে সেল অ্যাকাউন্ট ডেবিট টু কি বললাম? সেল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। বল সেল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। ওই তো বললাম, অঙ্ক শুরু করার আগেই বলেছিলাম কোনো প্রশ্ন থাকবে না এখানে, এখানে কোনো প্রশ্ন থাকবে না। এখানে লিখি সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। কেউ কেউ বারবার বলছি একটা কথা, কেউ সেল না লিখে সেলস রিটার্ন লিখতে পারে, কেউ ভুল লিখছে না এখানে, কেউ ভুল লিখছে না। কেউ যে সেলের বদলে সেল রিটার্ন লেখে, কোনো ভুল নেই এখানে। বারবার বলা হচ্ছে সেলের জায়গায় কেউ সেল রিটার্ন লিখে, কোনো ভুল নেই, ঠিক আছে তো? তাই এখানে লিখলাম সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। বল 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 এখানে বল টাকাটা কত লিখবো? কোন টাকা লিখবো? কোন টাকা লিখবো বল? এখানে কত টাকা লিখবো? কি বললি? 7 লাখ না, ও 7 লাখ বলেছে, ভুল বলেছে। আমি কাস্টমারকে কত টাকা দেখিয়েছি? আসতে কাস্টমার অ্যাকাউন্টে আমি কত টাকা দেখিয়েছি? 8,40,000। তার মানে আমি সেল দেখিয়েছি 8,40,000, রিটার্ন তো 8,40,000 হবে, রিটার্ন তো 8,40,000 হবে। তাই এখানে 8,40,000 লেখ। সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট কত? 8,40,000, 8,40,000 হয়ে গেল। ন্যারেশনটা লেখ, ন্যারেশনটা লেখ। কি বলবো? বিং সেল ক্যান্সেলড। লেখ বিং সেল ক্যান্সেল, সেলটা ক্যান্সেল হয়ে গেছে। লেখ বিং সেলস ক্যান্সেলড, সেলটা ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ কি না? বুঝতে পারছিস লাইনের মানে? বুঝছিস? সেলটা ক্যান্সেল করলাম, মানে এটার ন্যারেশন কি লিখিনি? কি লিখতে হবে বলতে? এটা ন্যারেশন বিং গুড সোল্ড, বিং গুড সোল্ড অন অ্যাপ্রুভাল বেসিস। বেশ হয়ে গেল তো, দুটো অঙ্ক হলো। আচ্ছা দেখ 3 নম্বর অঙ্কটা দেখ করাচ্ছি। কি বলেছে? প্রথমে একটা টাইম লাইন ড্র করবো, এত বড় ড্র করলাম টাইম লাইন। এটা হচ্ছে 1/4/19 থেকে এই সাইডটা হচ্ছে 31/3/20, ঠিক আছে? 1/4/19 থেকে 31/3/20। এবার দেখ কি বলেছে, ভালো করে শোন। এখানে বলছে 15, কেন দুটো পয়েন্ট শিখে নিলাম। একটা হচ্ছে তোর কি বললাম, অ্যাপ্রুভাল রিসিভ পেলাম একটাই, আর একটা অঙ্কে পেলাম, আর একটাই কি পেলাম, অ্যাপ্রুভাল রিজেক্টেড। এবার মিক্সচার করব। মিক্সচার মানে কি?
কিছু অ্যাপ্রুভাল রিসিভড হয়েছে, আবার কিছু অ্যাপ্রুভাল রিজেক্ট হয়েছে। ঠিক আছে? তো এখানে লিখবো 15/9/19 15/9/19 লেখ ফার্ম সোল্ড like farm sold 800 units, farm sold 800 units costing, farm sold 800 units costing rupees 400 each, like rupees 400 each, and selling price rupees 500 each on approval basis, next 25/9/19 মানে 25শে সেপ্টেম্বর 2019 সালে কি ঘটনা ঘটেছে? অ্যাপ্রুভাল রিসিভড ফর 280 ইউনিটস, লাইক অ্যাপ্রুভাল রিসিভড for 280 units. Next ঠিক তার পরের মাসে 30/10/19 কি বলেছে? অ্যাপ্রুভাল রিজেক্টেড for 300 units. লাস্ট ডেটে কি বলেছে? নো ইন্টিমেশন রিসিভড, for remaining units, ঠিক আছে? দেখ কি বলেছে, কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নি। পরীক্ষায় এরকমই কোশ্চেন দেবে, দেখ ভালো করে মন দিয়ে শুনিস কিন্তু কথাটা। এরকম অঙ্ক দেয়, দিয়েওছে এই টাইপের অঙ্ক। পরীক্ষায় একটা কোশ্চেন পুরো প্যারা আকারে তুলে দেবে। কি বললাম বুঝলি? পরীক্ষায় কোশ্চেন একটা প্যারা আকারে তুলে দেবে, যেটা দেবে সেটাকেই আমি এটা সাজিয়ে নিলাম। কি বললাম বুঝতে পারলি তো? যাতে আমার অঙ্কটা করতে খুব সুবিধা হয় বা হেল্প হয়। কি বলেছে? এটা একটা পিরিয়ড, অ্যাকাউন্টিং পিরিয়ড। ঠিক আছে? তো 15/9/19 মানে 15ই সেপ্টেম্বর 2019 সালে কি ঘটনা ঘটেছে? ফার্ম 800টা গুডস কাস্টমারকে বেচেছে, 800 ইউনিট গুডস কাস্টমারকে বেচেছে। যেই গুডসের কস্ট প্রাইস কত ছিল? একটা কস্ট প্রাইস কত করে ছিল? 400 টাকা করে, যেটা কিনা কাস্টমারকে বেচেছে 500 টাকা করে অ্যাপ্রুভাল বেসিসে। এই তারিখে গুডস বেচেছে কাস্টমার। 25শে সেপ্টেম্বর মানে ঠিক 10 দিন পর অ্যাপ্রুভ করেছে, বলছে না ঠিক আছে, অ্যাপ্রুভ করে বলছে যে ঠিক আছে, তো তোমার থেকে যে 800টা গুডস কিনেছিলাম তার মধ্যে 280টা গুডস আমরা নিচ্ছি। তাহলে 800-র মধ্যে 280 নিল। এখন তো বাকি আছে, কত বাকি আছে? 600, আর এদিকে 520 মনে হয়, 520 বাকি আছে। 520-র মধ্যে ঠিক তার পরের মাসে কাস্টমার কি করে দিয়েছে? কতগুলো গুডস রিজেক্ট করেছে? 300টা গুডস রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে? তো তাহলে এখনো কত বাকি আছে? 220। এখন প্রশ্ন হলো, এই 220টা গুডস কার কাছে আছে? বোঝ, আবার শোন, প্রথম দিয়ে শোন। ধর আমার একটা দোকান আছে, আমি একটা কাস্টমার এসছে, ওকে 800খানা গুডস দিয়ে দিয়েছি। মনে কর না মার্কার পেন 800টা মার্কার পেন দিয়ে দিয়েছি। কবে দিয়েছি মার্কার পেন 800টা? বল। 15 সেপ্টেম্বর দিয়েছি। 25শে সেপ্টেম্বর ওই কাস্টমার আমাকে ফোন করে বললো 280টা মার্কার পেন আমরা নিচ্ছি। আমি বললাম বাকি মার্কার পেন? বললো পরে বলছি কি করছি। ঠিক আছে? তো ঠিক তার পরের মাসে ওই কাস্টমারটা আবার ফোন করে বললো তুমি যে মার্কার পেন দিয়েছো 300টা মার্কার পেন আমি নেবো না, ভালো না মার্কার পেনগুলো, ভালো না, নিশ্চয় কোনো ডিফেক্ট আছে, নেবো না। ঠিক আছে, তুমি নেবে না, তাহলে কি করবে? বলছো ঠিক আছে, আমি কয়েকদিন পর লোক দিয়ে পাঠিয়ে দেবো। তোমার ওটা রিজেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলি গল্পটা? তার মানে কত হলো বল? 500 মানে 280 গেল আর 300 গেল। এখনো তো কতগুলো বেঁচে আছে? 220টা। এই 220টা মার্কার পেন কার কাছে আছে? কাস্টমারের কাছে আছে। তো আমি অ্যাজ আ মালিক বা একটা ফার্ম হিসেবে, আমি কোম্পানি হিসেবে ওর কাছে জানতে চাইলাম বাকি মার্কার পেনগুলোর ইনফরমেশন দাও। কিছু ইনফরমেশন দেয়নি। নো ইন্টিমেশন রিসিভ মানে ওই বাকি 220টা মার্কার পেন নিয়ে কোনো কথাই বলছে না।
না, এরকম ব্যাপার নেই, রুল আছে, কিছু রুল আছে, সেটাই বলছি। এটার ব্যাপারটা কি, আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলছে, 220টা মার্কেট ওর কাছেই আছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে তুমি কোনো কাস্টমারকে দিয়েছো, মাল দিয়েছো, ধর আজকে ধর আমি ধর ওকে 800টা পেন দিলাম, অ্যাটলিস্ট এই বছর যেদিন শেষ হয়েছে সেই দিনের মধ্যে ওকে জানাতে হবে কি করতে চলছে ওই মার্কার পেন, বাকি মার্কার পেনগুলো নিয়ে। এমন আমি ওকে মার্কার পেন দিলাম, ও 3 বছর পর যদি খবর দেয়, এরকম করলে হবে না। একটা নির্দিষ্ট টাইম আছে, আমার কথাটা মন দিয়ে শোন। আরে 3 বছর পর যদি আমাকে ফেরত দেয় তো মার্কার পেন নষ্টই হয়ে যাবে। একটা নির্দিষ্ট টাইম আছে, তাই বলছে যে একটা বছরের মধ্যে ও যদি কোনো রকমের ইনফরমেশন না দেয় বাকি মার্কার পেনগুলো নিয়ে কি করেছে, তার জন্য অ্যাকাউন্টসে বলেছে কি করতে হবে, সেটা আমি বলে দেবো। কি বললাম বুঝতে পারলি তো? এর জন্য আলাদা একটা ট্রিটমেন্ট হবে, বাকির একটা ট্রিটমেন্ট, কি ট্রিটমেন্ট হবে তোকে বলে দিচ্ছি, ঠিক আছে তো? কি ট্রিটমেন্ট হবে তোকে বলে দিচ্ছি, ছোট করে রাম বলে দিচ্ছি। 200 মানে একটা যেদিন আমার অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে সেই দিনের মধ্যে তোমাকে বলতে হবে, অবশ্যই বলতে হবে তুমি বাকি মার্কার পেনগুলো কি করেছো। এখানে ইনফরমেশন কিছু বলেইনি বাকি মার্কার পেনগুলো নিয়ে কি করেছে, ঠিক আছে? বাকি মার্কার পেনগুলো নিয়ে কি করেছে কোনো ইনফরমেশন দেয়নি। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টস বলছে তুমি এইগুলোকে ক্যান্সেল করে দাও। মানে বোঝাচ্ছি, শোন, প্রথমে আমি কতগুলো ইউনিট সেল করছি, 800 ইউনিট। হ্যাঁ, কি তাই দুটো অঙ্ক করালাম তো? প্রথম এই তারিখে আমি 800 ইউনিট সেল করব, তার মধ্যে এত তারিখে 25 মানে 280টা অ্যাপ্রুভ করেছি, মানে 280 তো ঠিক হয়ে গেল, বুঝতে পারছিস তো? 800-র মধ্যে 280 চলে গেল, রইল কত? 600, মানে 520। 520-র মধ্যে 300টা রিজেক্ট হয়ে গেল, তাহলে এখনো কতগুলো পড়ে? 220টা। তো 220টা তো এখনো সেল দেখানো আছে, সেই সেলটাকে যেদিন ইয়ার শেষ হচ্ছে সেই দিন সেলটাকে ক্যান্সেল করে দিতে হবে। বুঝতে পারলি গল্পটা কি? এটা আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে। অ্যাকাউন্টেন্সি বলছে যে তুমি কোনো কাস্টমারকে তুমি তোমার গুডস দিতেই পারো অ্যাপ্রুভাল বেসিসে, কিন্তু যেদিন বছর শেষ হবে সেই দিনের মধ্যে ওকে অ্যাটলিস্ট ইনফরমেশন দিতে হবে গুডসগুলো কোথায় আছে, কাস্টমারের কাছে আছে তো। তো আমার কেন করতে জানিস তো? অ্যাকচুয়ালি প্রতিটা কোম্পানির একটা ব্যালেন্স শিট তৈরি হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে একটা ফাইনাল অ্যাকাউন্ট করতে হয়, ব্যালেন্স শিট তৈরি করতে হয়। তো বলতে হবে যে গুডসগুলো কোথায় আছে, তো ইনফরমেশন বের করতে হয়। এই জিনিসগুলো বুঝতে হবে, আমি অঙ্কটা করলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তো বল, তোরা নিজেরাই বল, এই তারিখের এন্ট্রি কি হবে? 15 তারিখের এন্ট্রি, ফার্স্ট এন্ট্রি কি হবে? 15/9/19 কি হবে বল এন্ট্রি? বল। ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা? ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা? 500 ইন্টু 800, মানে কত হচ্ছে? 500 ইন্টু 800 করলে, করে দেখ। হ্যাঁ, 500 ইন্টু 800 করলে তোর হচ্ছে 4 লাখ, 4 লাখ টাকা। এখানে দেখে দিলাম 500 ইন্টু 800 করলে 4 লাখ টাকা হচ্ছে। তাহলে এই এন্ট্রিটা তোর কমপ্লিট হয়ে গেল। 25 তারিখে কি এসছে তোর কাছে? অ্যাপ্রুভাল এসছে। কতগুলো গুডসের অ্যাপ্রুভাল এসছে? 280টা গুডসের অ্যাপ্রুভাল এসছে, তাই তো? তার মানে কি লিখছি এখানে তোদের বোঝার সুবিধার জন্য? ফর 280 ইউনিটস, লাইনটার মানে বোঝ, তুই বুঝতে পারবি। 90, ঠিকই বলছিস, আমিও 90 লিখবো, কিন্তু কতগুলো গুডস 90 হবে? 280 ইউনিট 90। বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইলাম আমি তোদের? বল, লাইনটার মানে বুঝতে পারলি কি বলতে চাইলাম আমি? এত তারিখে সেল হয়েছে, মানে সেল করে দিয়েছি, কতগুলো গুড সেল করে দিয়েছি বল? 800টা গুড সেল করে দিয়েছি। ঠিক তার 1 মাস পরে, মানে 1 মাস না 10 দিন পরে 280টা গুডসের কনফার্মেশন এসছে, বলছে 280টা গুডস রাখছি, অ্যাপ্রুভ করেছে। তাহলে 280টা গুডসের কি কোনো এন্ট্রি হবে? এখন যদি বলিস এন্ট্রি হবে, কেন এন্ট্রি হবে? তুই তো অলরেডি 800 এন্ট্রি করে দিই, 800-র মধ্যে তো 280, তার মানে বুঝতে পারলি তো? তার মানে 800টা গুডস আমি সেল দেখিয়ে দিয়েছি, তার মধ্যে 280টা গুডস কনফার্ম সেল হয়ে গেছে। বাকি এখনো 520 হচ্ছে না, হিসাব করে দেখ 520 হচ্ছে। বাকি যে 520টা গুডস সেই সম্পর্কে কি বলেছে? ঠিক তার পরের মাসে বলেছে 300টা গুডস রিজেক্ট হয়ে গেছে। রিজেক্টের জার্নালের মতো শিখলাম, জার্নাল কি হবে? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। তো জার্নাল কি হবে? 30/10/19 সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। কত হবে? 300 ইউনিট। দেখ 300 ইউনিট কত করে হবে? 300 ইউনিট কত করে হবে? 500 টাকা করে, তাই তো? 300 ইউনিট যদি 500 টাকা করে হয় তাহলে কত হচ্ছে বল? 1,50,000। ন্যারেশন যেইগুলো জানি সেইগুলো আর লিখে সময় নষ্ট করছি না। এবার আমি তোদের একটা ইনফরমেশন দিই, মানে তোরা জানিস আমি 800টা ইউনিট গুড সেল দেখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ কি না? 800 ইউনিট গুড সেল দেখিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কতগুলো গুডসের কনফার্মেশন পেয়ে গেছি বল? কতগুলো গুডসের কনফার্মেশন পেয়ে গেছি? কি কনফার্মেশন মানে বুঝতে পারছিস না? হ্যাঁ, 580টা গুডসের কনফার্মেশন পেয়ে গেছি। বা আমি একটু ভেঙে বলি,
অ্যাপ্রুভাল রিসিভড হয়েছে 280, ঠিক আছে তো, আর 300টা গুডস রিজেক্ট হয়ে গেছে, তাহলে এখনো গুডস কতগুলো গুডস বেঁচে আছে? এই 220টা কি সেল হিসেবে দেখানো আছে কি নেই? আমার কোশ্চেনে অ্যান্সার দিবি। সেল হিসেবে দেখানো আছে। আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে যে ধর আমি কোনো কাস্টমারকে গুডস বেচলাম, ওকে তো অ্যাটলিস্ট বলতে হবে, ধর আজকে ধর সাপোজ ধর আমি 2017 সালে একটা কাস্টমারকে গুডস বেচলাম, ওকে অ্যাটলিস্ট 17 সালের শেষে তো বলতে হবে যে ওই গুডসগুলো নিয়ে কি করছে, গুডসগুলো কি ওর কাছে রাখবে, রেখে দেবে, নাকি ফেরত দিতে, কিছু বলতে হবে। যদি কোনো কাস্টমার যদি কোনো ইনফরমেশন নাই দেয়, কিছু না বলে, তখন অ্যাকাউন্টেন্সি কি করবে? তখন অ্যাকাউন্টেন্সি বলে যে কাস্টমারের কাছে যদি কোনো রেসপন্স না পাওয়া যায়, তখন তোমরা কি করবে, ওটাকে তোমার রিভার্স করে দেবে, ঠিক আছে, সেলটা ক্যান্সেল করে দেবে। কি বললাম বুঝতে পারলি? আমার কথাটা বুঝতে পারি যে আজকে ধর 17 সালে জানুয়ারি মাসের 1 তারিখে ধর কোনো কাস্টমারকে আমি এতগুলো গুডস পাঠালাম, তো অ্যাটলিস্ট 31শে ডিসেম্বর 2017 সালের মধ্যে ওকে জানাতে হবে যে বাকি যেই গুডসগুলো সম্পর্কে ও মানে কি বললাম, যেই গুডসগুলো রাখবে না, কিছু গুডস তো তোমার রিজেক্ট করে দিচ্ছে, কিছু গুডস ওরা রাখছে, আর যেই গুডসগুলো সম্পর্কে কিছু বলছেই না, সেই গুডসগুলো সম্পর্কে অ্যাটলিস্ট জানাতে হবে ও গুডসগুলো রাখতে চায় না ফেরত দিতে চায়। যদি কিছু না জানে, তাহলে আমাদের অ্যাকাউন্টেন্সি পরিষ্কারভাবে বলে দিয়েছে সেই গুডসগুলোকে তোমরা ক্যান্সেল করে দেবে, সেইটা ক্যান্সেল করে দেবে। অর্থাৎ তুমি যে 220টা যে সেল দেখিয়ে দিয়েছিলে, সেই 220টা সেল ক্যান্সেল করে দেবে, এটা বলে দিয়েছে পরিষ্কারভাবে। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে তাহলে ক্যান্সেল করার এন্ট্রি করতে হবে। তার মানে বুঝলি ক্যান্সেল এন্ট্রি কি হবে? বলে স্যার এটাই এন্ট্রি হবে, হ্যাঁ কি না বল না, এটাই তো হবে। তবে একটা কথা মাথায় রাখ, সবাইকে বলছি মাথায় রাখ, এখানে সেল অ্যাকাউন্ট না লিখে তোমরা সেল রিটার্ন লিখতে পারি, হ্যাঁ কি না? কিন্তু তাহলে এখন তোরা যদি বলিস পরের এন্ট্রিটা ভালো করে দেখ, আমি লিখে নিই, তারপর তোদের বুঝতে সুবিধা হবে। 31/3/20 জার্নাল কি বললি তোরা? সেলস অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু কি বললাম বল, টু ডেটার্স অ্যাকাউন্ট। টাকাটা কত বল, টাকাটা বল তোরা বল। 220 × 500 কর, হিসাব কর। 220 × 500 হিসাব কর। 220 × 500 1,10,000, একদম ঠিক। ন্যারেশনটা লেখ আগে, তারপর বলছি আমি। লেখ বিইং সেল রিভার্সড, ঠিক আছে, বিইং সেল রিভার্স। শোন, এটা তো রিজেক্টেড জার্নাল, এখানে আমি সেল অ্যাকাউন্ট না লিখে সেল রিটার্ন লিখতে পারি, কোনো ভুল নেই এখানে। এখন তোদের মনে প্রশ্ন হলো যে স্যার এখানে তো আমি সেল অ্যাকাউন্ট না লিখে সেল রিটার্ন লিখতে পারি, যদি আমি এখানে সেল অ্যাকাউন্টের জায়গায় সেল রিটার্ন লিখি তাহলে কি চলবে? প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন থাকতেই পারে। তার অ্যান্সারটা দেবো, দেখ এখানে সেল রিটার্ন তোরা লিখতে পারিস না। তার কারণ কি? তার কারণ এটা তো পরিষ্কারভাবে বলেছে রিটার্ন, এখানে কোথায় বলেছে রিটার্ন হয়েছে? এটা তো আমরা করলাম, আমরা কি করলাম, আমরা এটা রিভার্স করলাম, আমরা সেলটাকে ক্যান্সেল করলাম, ওরা তো বলেনি। তো সুতরাং মাথায় রাখবি, এখানে সেল রিটার্ন লিখলো, এখানে সেল রিটার্ন লেখা যায় না, এটা মাথায় রাখতে হবে। কখনো এই ভুলটা করবি না, ভুল করলে তার জন্য নাম্বার কাটা যাবে, পানিশমেন্ট তো আছেই। এখানে তুই লিখতে পারিস না, বোঝা গেল? হ্যাঁ কি না, হ্যাঁ কি না বল, ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে এই জায়গাটা? শেষ হয়নি এখনো, এখনো শেষ হয়নি অঙ্কটা, আর একটু বাকি আছে, আর একটু কি বাকি আছে, আর একটু। আচ্ছা বল, আমাকে বলতে পারবি? শোন শোন, এখন তোদের মনে প্রশ্ন হতে পারে স্যার এটা কেন করা দরকার হয়? ফাইনাল অ্যাকাউন্ট করার জন্য দরকার, ফাইনাল অ্যাকাউন্ট। আরে কোম্পানি তো বিজনেস করছে, তো সারা জীবন কি এরকমভাবে রেখে দেবে? তো বিজনেস করছে, অ্যাটলিস্ট তো বিজনেসের প্রতি বছর একটা প্রফিট লস বের করতে হবে, ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে, তো ব্যালেন্স শিট করতে হবে, তো তার জন্য এটা রাফ করে নিলাম। এবার নেক্সট প্রশ্ন ওঠে, এখানে প্রশ্ন ওঠে এই যে 220টা যে গুডস কার কাছে আছে, কার কাছে আছে 220টা গুডস? কাস্টমারের কাছে আছে, হ্যাঁ কি না? কাস্টমারের কাছে বলতে হবে 220টা গুডস কাস্টমারের কাছে আছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা জার্নাল করতে হবে তোকে, এর সঙ্গে সঙ্গে আরেকটা জার্নাল করতে হবে। কি জার্নাল করতে হবে আমি বলছি, লিখে নে, আমি বলছি লিখে নে, তারপরে আমি বলছি, বোঝাচ্ছি। রিভার্স লেখ, আরেকটা জার্নাল লিখে নে, আমি বলছি। স্টক উইথ কাস্টমার, কি লিখলাম? হ্যাঁ ডেট একই। স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট, টু ট্রেডিং অ্যাকাউন্ট। বোঝাচ্ছি, কোনো প্রেশার নিস না, বোঝাচ্ছি। দেখ আর একটা এন্ট্রি করতে হবে, এই স্টকগুলো কার কাছে আছে? কাস্টমারের কাছে। এবার দেখ তোকে বোঝাচ্ছি, দেখ তোরা মনে আছে, তোরা বলতে স্যার কেন ট্রেডিং লিখলেন? দেখ বোঝাচ্ছি, শোন, তোরা বোঝার চেষ্টা কর। এটা তো ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টে তুই বল না ক্লোজিং স্টক কোথায় থাকতো? এটা ট্রেডিং অ্যাকাউন্ট, এইদিকে থাকতো না ক্লোজিং স্টক, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ক্লোজিং স্টক এই থাকতো তো। তুই এটাকে জার্নাল করলে কি দাঁড়ায়? জার্নাল করলে কি দাঁড়ায় বল, বল জার্নাল করলে কি দাঁড়ায় বল? ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? হ্যাঁ কি না?
তুই যদি স্টক উইথ কাস্টমারটাকে ক্লোজিং স্টক বলিস কোনো ভুল নেই, অ্যাকচুয়ালি এটা ক্লোজিং স্টকই, তার মানে স্টক উইথ কাস্টমারের জায়গায়, মানে আমি তো তোকে পুরো প্রপার ডেসক্রিপশন করলাম, মানে পুরো নলেজ দিলাম এটাকে স্টক উইথ কাস্টমার বলে, কিন্তু তুই যদি তোদের বই ফলো করিস বইতে কিন্তু স্টক উইথ কাস্টমার লিখিনি, বইতে ক্লোজিং স্টক টু ট্রেডিং লিখেছে, ঠিক আছে তো। কিন্তু অরিজিনাল কনসেপ্ট যদি বলিস লিখতে পারিস তুই স্টক উইথ কাস্টমার। তো আমাকে বল, আমি এই জার্নালটা লিখি ক্লোজিং স্টক টু ট্রেডিং, এটা কি বুঝতে পেরেছিস? এমনি তোকে যদি কেউ জিজ্ঞাসা করে না কখনো ক্লোজিং স্টকের অ্যাডজাস্টমেন্টের জার্নাল কি হয়, এটাই জার্নাল হয়। তোর ফাইনাল অ্যাকাউন্ট করতে অ্যাডজাস্টমেন্ট করতে লেখা থাকতো না ক্লোজিং স্টক, তাহলে জার্নাল কি হয়? তুই কখনো জার্নাল করিস, এই জার্নাল করিস তাহলে ভাববি ক্লোজিং স্টক টু ট্রেডিং, এটাই অরিজিনাল জার্নাল হয়, ঠিক আছে তো। তো এখানে ক্লোজিং স্টকটাই তো স্টক উইথ কাস্টমার, হ্যাঁ কি না? জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তার মানে কি স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং। আচ্ছা বল এখানে কোন প্রাইস লিখবো? স্টকে কোন প্রাইস থাকে? কস্ট না সেলিং প্রাইস থাকে? স্টক কোন প্রাইস মেনটেন করে? কস্ট প্রাইস, এটা মাথায় রাখতে, কস্ট প্রাইস মেনটেন করা। তাহলে এখানে কস্ট কত করে ছিল বল? 400 টাকা করে। তাহলে কতগুলো ইউনিট? 220 × 400, এটা মাথায় রাখতে হবে তোকে এটা মাথায় রাখতে হবে। 220 × 400 বল কত হচ্ছে, করে বল কত? 220 × 400 88,000। নারেশন লেখ বিং স্টক উইথ কাস্টমার ট্রান্সফার টু ট্রেডিং অ্যাকাউন্ট। ব্যাপার তো বোঝাই গেল। এই লাস্ট তারিখে আমি কি করলাম, যেহেতু ইন্টিমেশন পাইনি এই সেলটা ক্যান্সেল করে দিলাম। মানে কি, এটা তো স্টকই তো, আরে আলটিমেটলি স্টকই তো আছে, এতগুলো স্টক মানে ক্লোজিং স্টকটাকে বোঝাচ্ছে। তাহলে ক্লোজিং স্টক টু ট্রেডিং অ্যাকাউন্ট বোঝাই গেল ব্যাপারটা। আর স্টক কোন প্রাইস মেনটেন করে? কস্ট প্রাইসে। তো সুতরাং এই প্রপার অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু এক্সামে আসে, এরকম গোটা একটা অঙ্ক তুলে দিতে পারে, গোটা অঙ্ক এরকম অঙ্ক পরীক্ষা দিতে পারে। তাহলে বুঝতে পারলি মাথায় ঢুকলো কি 1, 2, 3, 4, বোঝা গেল তো? বোঝা গেছে তো? আচ্ছা তাহলে হয়ে গেল, এটা মুছে দিচ্ছি তোকাই সবার। আচ্ছা দেখ 3-এর পর এবার পরের অঙ্কটা করবো, 4 নম্বর অঙ্কটা করবো। লেখ 4 নম্বর অঙ্কটা লেখ। 4 নম্বর অঙ্কটা তোরা করে দিবি, ঠিক আছে? লম্বা একটা টাইম লাইন কর, ঠিক আছে তো। 1/4/19 থেকে 31/3/20। প্রথম ডেট কি বলেছে? 17/7/19। কি বলেছে? বলছে ফার্ম সোল্ড গুডস, লেখ ফার্ম সোল্ড গুডস ফর ₹8 lakhs at a profit 20%, at a profit 20%। কিছু বলেইনি রে, এই দেখ কিছু বলেইনি কার উপর প্রফিট করছে, দেখ ভালো করে দেখ। ফার্ম সোল্ড গুডস for ₹8 lakhs at a profit of 20% on approval basis। on approval basis। আচ্ছা এবার কি বলেছে? লেখ 27/9/19। 27/9/19 কি বলছে? অ্যাপ্রুভাল রিসিভড, লেখ অ্যাপ্রুভাল রিসিভড।
অ্যাপ্রুভাল রিসিভড ফর 30% অফ গুডস, ফর 30% অফ গুডস। তারপর লেখ 15-10-19, 15-10-19 কি বলেছে? অ্যাপ্রুভাল রিজেক্টেড, লেখ অ্যাপ্রুভাল রিজেক্টেড, approval rejected for 45% of goods, for 45% of goods। ঠিক আছে, লাস্ট নো ইন্টিমেশন, লেখ নো ইন্টিমেশন, নো ইন্টিমেশন রিসিভড, নো ইন্টিমেশন রিসিভড for remaining goods, for remaining goods। ঠিক আছে, তো কি করতে বলেছে? পাস জার্নাল এন্ট্রিজ, পাস জার্নাল এন্ট্রিজ অ্যান্ড, লেখ অ্যান্ড প্রিপেয়ার এক্সট্র্যাক্ট, প্রিপেয়ার এক্সট্র্যাক্ট ব্যালেন্স শিট। ঠিক আছে, তো লেখ প্রিপেয়ার এক্সট্র্যাক্ট ব্যালেন্স শিট অ্যাজ অন 31/3/20। ঠিক আছে, এই বলেছে পুরো গোটা অঙ্ক, এটা তোকে করে ফেলতে হবে, কিছুই নেই অঙ্কটা। কি বুঝতে পেরেছিস তো? অঙ্ক কিছু নেই, ব্যালেন্স শিটটা আমি করে দেবো, জার্নাল তো পারবি করতে। প্রথমে এই তারিখে ইজি জিনিস, এখানে বলেছে ফার্ম সোল্ড গুডস ফর ₹8 লাখ, মানে ফার্ম 8 লাখ টাকায় গুডস বেচেছে। ঠিক আছে, তো 20% প্রফিটে গুডস বেচেছে। ঠিক আছে, এখানে কিন্তু বলেনি ফার্ম সোল্ড গুডস কস্ট ₹8 লাখ, কস্ট বলে মানে 8 লাখ টাকা দিয়ে গুডস পেয়েছে, হ্যাঁ 20% প্রফিটে গুডস পেয়েছে। পরে বলবো কি করতে হবে। তো এখানে তো সেল 8 লাখ টাকা হয়েছে, এটা বলেছে। ঠিক আছে, তো এটা 20% অন সেল ধরেছে, পরে বুঝতে পারবি এটা সেলই বলবো। ঠিক আছে, এটা মাথায় রাখ, ফার্ম গুডস পেয়েছে 8 লাখ টাকায়। তারপর 30% গুডসের অ্যাপ্রুভাল পেয়েছিস, 100% গুডসের মধ্যে কত পার্সেন্ট গুডসের অ্যাপ্রুভাল পেয়েছিস, মানে অ্যাপ্রুভাল পেয়ে গেছিস কত? 30%, মানে 30% সেল হয়ে গেল। 45% গুডস রিজেক্ট করে দিই, তাহলে কত রইলো? 30 আর 41, 75% ইনফরমেশন পেয়ে গেছিস। পাসনি কত ইনফরমেশন? কত ইনফরমেশন পাসনি? 25 এর ইনফরমেশন পাসনি। তো 25 এর ইনফরমেশন কি করতে হবে বুঝতে পারলি? একই টাইপের অঙ্ক, তো সেম অঙ্ক, কিছু কঠিন নেই। তো আরম্ভ কর অঙ্কটা, আমি বলছি। আচ্ছা দেখ কি বলছে, অঙ্কটা করে দিই। এটা প্রথমে হচ্ছে 17/7/19, 17/7/19-এ প্রথমে ফার্ম গুডস সোল করছে, গুডস সেল করা জার্নাল হচ্ছে। লিখবো ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, লেখ ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট 8 লাখ টাকা, টু সেলস অ্যাকাউন্ট 8 লাখ টাকা। এগুলো বেশি বোঝানোর নেই, কারণ 3টে অঙ্ক তো ধরে বুঝিয়ে দিলাম, তাহলে ওটাই তো অ্যানালাইজ করে ধরে অ্যানালাইজ করবো, আশা করি বুঝতে পারছিস। ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 8 লাখ। ন্যারেশন কি লিখবো? বিং গুডস সোল্ড অন অ্যাপ্রুভাল বেসিস, এটা ন্যারেশন লিখবি তোরা। ঠিক আছে, তো তারপর 27 তারিখ, 27 তারিখ কি হয়েছে? আমি 30% গুডসের অ্যাপ্রুভাল পেয়েছি। কত পার্সেন্ট গুডসের অ্যাপ্রুভাল পেয়েছি? 30% গুডসের অ্যাপ্রুভাল পেয়েছি। এর জন্য কি কোনো এন্ট্রি করতে হবে না, নো এন্ট্রি। ঠিক আছে, 30% গুডসের অ্যাপ্রুভাল পেয়েছি, এর জন্য কোনো এন্ট্রি করতে হবে না, মানে নো এন্ট্রি হবে। ঠিক আছে, তারপর কি হচ্ছে 15 তারিখ, 15-10-19, 45% গুডসের রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, 45% গুডস রিজেক্ট হয়ে যাবে, রিটার্নের এন্ট্রি করে দে। জার্নাল কি হবে? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট, লেখ সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। 45% গুডস মানে 8 লাখ টাকা ছিল, তার 45% গুডস, 8 লাখের 45%, না ভুল করেছিস, 8 লাখের 45% কর, 3,60,000। ন্যারেশন লিখতে হবে। ন্যারেশন কি লিখবি? বিং অ্যাপ্রুভাল রিজেক্টেড। ঠিক আছে, বিং অ্যাপ্রুভাল রিজেক্টেড ফর 45% গুডস, তাই তো? বিং অ্যাপ্রুভাল রিজেক্টেড ফর 45% গুডস হয়ে গেল 15 তারিখ। লাস্ট 31/3/20, কত পার্সেন্ট গুডসের কোনো ইন্টিমেশন পাইনি আমরা? 25% গুডসের ইন্টিমেশন পাইনি। তার মানে
25% গুডসের কোনো ইন্টিমেশন পাই, তাহলে এই 25% গুডসের যে সেলটা করেছিলাম, অলরেডি সেল দেখিয়েছিলাম, এই সেলটাকে ক্যান্সেল করতে হবে, তাহলে সেল ক্যান্সেল করা জার্নাল 20% গুডসের, লেখ সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। 20% গুডস মানে কত ছিল? 8 লাখের 20% করলে কত হয়? ঠিক আছে তো? তো এখানে কত টাকা হবে? 8 লাখ টাকা ছিল, তার কত পার্সেন্ট বললাম? 25%, তাই তো? বুঝতে পারছি 25% কি করে হলো? 30 হচ্ছে তোর অ্যাপ্রুভাল পেয়ে গেছি, 45 হচ্ছে রিজেক্ট, মানে 75, তাহলে বাকি 25 হচ্ছে না, 25 হচ্ছে না, 25% হচ্ছে। তো 8 লাখে 25% করলে হয় 2 লাখ টাকা। তাহলে এই গুডসটা কোথায় আছে, কার কাছে আছে? কাস্টমারের কাছে আছে। তাহলে জার্নাল কি হবে? স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং অ্যাকাউন্ট। এখানে লিখছি 31/20 পরের জার্নালটা, স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট কত টাকা হবে? বলি স্যার কত টাকা হবে? এখানে তো সবসময় কস্ট প্রাইসই মেনটেন করা, তাই না? তো তোরা নিজেরা বলতে পারবি, কেউ কি বলতে পারবি কস্ট প্রাইস কত? এই যে 2 লাখ টাকা তো সেল প্রাইস, এটাকে কস্টে ট্রান্সফার করতে হবে। তোদের যদি বুঝতে খুব অসুবিধা হয়, এখানে একটা প্রফিট 20% অন সেল লিখে দে, সবচেয়ে বেটার হবে। 20% অন সেল লিখে দে, সবচেয়ে বেটার হবে। ঠিক আছে, 20% অন সেল লিখে দে। তার মানে কি করে করতে হয় তোরা জানিস তো? এখানে এই প্রাইসটা কিসে বের করতে হয়? কস্টে না সেলে? কস্টে। তাহলে নিয়ম কি? কস্ট বের করার নিয়মটা কি? সেল মাইনাস প্রফিট, হ্যাঁ কি না? সেল মাইনাস প্রফিট। সেল কত? স্যার সেল 2 লাখ টাকা, তাই তো? প্রফিট কত বলেছে? প্রফিট বলেছে সেলের ওপর 20%, সেলের ওপর 20%। সেল তো 2 লাখ টাকা ছিল, তো 2 লাখের 20% করলে কত হয়? 40,000 টাকা। 40,000 টাকা, এখানে লেখ 40,000 টাকা। 2 লাখ থেকে 40,000 বাদ দিলে কত হয়? 1,60,000। এইগুলো তো তোদের নতুন করে শেখাতে হবে না, কনসাইনমেন্ট করেছিলাম, লোডিং, বুঝতে পারছিস? সেগুলো খুব ভালো মতন করানো ছিল, নতুন করে শেখানোর কিছু নেই। তাহলে এটা কত হবে? 1,60,000, 1,60,000। ওই যে কি বলবো, এটাও শেখাতে হবে, বুঝেছিস? শেখানোর দরকার নেই। আরে সেল তো 2 লাখ, প্রফিট বলেছে 20%, কার উপর প্রফিট? সেলের উপর। তো 2 লাখের 20% 40,000 হচ্ছে, 1,60,000। এত টুকে নে, তারপর ব্যালেন্স শিটটা করতে হবে, তার টুকে নে, অঙ্ক তো শেষ হয়ে গেল। আচ্ছা দেখ, ব্যালেন্স শিট তো করতে বলেছে তোকে, একটু কথা একটা মানে বলে দিই, এক্সট্রাক্ট ব্যালেন্স শিট মানে কি? এক্সট্রাক্ট মানে কি? যখন কমপ্লিট ব্যালেন্স শিট করতে হয় না, কমপ্লিট ব্যালেন্স শিট যেমন আমরা করতাম আগে, ভাব একদিকে লাইবিলিটি সাইড, একদিকে অ্যাসেট সাইড। লাইবিলিটি প্রথমে ক্যাপিটাল, রিজার্ভ, লোন, কারেন্ট লাইবিলিটি, ওইদিকে অ্যাসেটে ফিক্স অ্যাসেট, ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট, এরকম ব্যালেন্স শিট বলেনি। ওটা কিন্তু ফুল কমপ্লিট ব্যালেন্স শিট, কমপ্লিট বলেনি। এক্সট্রাক্ট মানে পার্টিকুলার ধর এখানে এখানে যা যা করলাম না জার্নাল, এখান থেকে ব্যালেন্স শিটে কী কী পোস্টিং হতে পারে, একদম ছোট্ট ব্যালেন্স শিট, মানে বুঝতে পারলি না কি বললাম? এখানে কি কি আছে ব্যালেন্স শিটের আইডিয়া? বলি স্যার ডেটার্স দেখতে পাচ্ছি আর স্টক দেখতে পাচ্ছি, এই দুটোই তো আসবে ব্যালেন্স শিটে, এটাকে এক্সট্রাক্ট বলে, পুরো না। যেমন আগের দিন করলাম না, প্রভিশন ফর ব্যাড ডেটের অঙ্কগুলো করাচ্ছিলাম, মনে পড়ছে? ব্যাড ডেট চ্যাপ্টার, ওখানে ডেটার্স থেকে ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট মাইনাস, ওটা বলে এক্সট্রাক্ট ব্যালেন্স শিট। কমপ্লিট ব্যালেন্স শিট হলে কখনোই এক্সট্রাক্ট বলবে না। যেমন ফাইনাল অ্যাকাউন্ট করতাম বলতো ব্যালেন্স শিট, ওখানে কখনোই লেখা থাকতো না এক্সট্রাক্ট ব্যালেন্স শিট। ঠিক আছে, যখন মানে অল্প ইনফরমেশন থাকবে, জাস্ট ব্যালেন্স শিটে পোস্টিং করতে বলে ব্যালেন্স শিটের কোন দিক বসবে তাকে বলে এক্সট্রাক্ট ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মেলাতেও বলবে না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছিস। তো বল, যে কথা বলছিলাম ডেটার্স, কি মনে হচ্ছে ডেটার্স কত টাকা ব্যালেন্স পড়ে আছে? মন দিয়ে শোন, প্রথম দিয়ে শোন। 8 লাখ টাকা ডেটার্স ডেবিট ছিল, হ্যাঁ কি না? ছিল তো 8 লাখ টাকা ডেবিট, আর এখানে ডেটার্স ক্রেডিট হয়েছিল কত? 3,60,000। তো 8 লাখ থেকে 3,60,000 বাদ দে, কত হচ্ছে? 4,40,000। বুঝতে পারছিস কেন বাদ দিতে হচ্ছে নাকি বুঝতে পারছিস না? ডেটার্স ডেবিট 8 লাখ আর ডেটার্স ক্রেডিট 3,60,000, বাদ দিয়ে কত হয়? 4,40,000। 4,40,000 হচ্ছে। 4,40,000 থেকে আরো 2 লাখ বাদ দে, 2,40,000 কেন বাদ দিচ্ছি বুঝতে পারছিস নাকি? আরে তোকে যদি এখন কেউ বলে তুমি তো এই অঙ্কটা করলে, বলো এখন ডেটার্সের ব্যালেন্স কত আছে, তুই কি বলবি? অ্যান্সার কি দিবি? তুই বলবি স্যার ডেটার্সের ডেবিট তো ছিল 8 লাখ, ডেটার্সের ক্রেডিট 3,60,000 আর ডেটার্সের ক্রেডিট 2 লাখ, তো বাদ দিয়ে কত হচ্ছে বললাম? 2,40,000 বললাম, তাই তো? 2,40,000 টাকা। তো ডেটার্সের ব্যালেন্স কত পড়ে আছে বল? 2,40,000। ব্যালেন্স শিট করবো তো? এখানে ছোট করে দেখি যাতে বুঝতে যাতে সুবিধা হয়। এটা ধর ব্যালেন্স শিট, অবশ্যই ব্যাকেটে লিখবি এক্সট্রাক্টেড, এখানে ব্যাকেটে লিখবি এক্সট্রাক্টেড ব্যালেন্স শিট, ঠিক আছে তো? তাহলে ডেটার্স কত বললাম বল? ডেটার্স কত বললাম?
ডেটার্স কত বললাম 2,40,000, এখানে লেখা আছে ডেটার্স 2,40,000, ডেটার্স 2,40,000 কি করে বেরোলো আশা করি বুঝতে পেরেছিস, ঠিক তো। তারপর ক্লোজিং স্টক, তারপর কি লিখবি ক্লোজিং স্টক, ঠিক আছে তো। ক্লোজিং স্টক লিখেছিস তো, ক্লোজিং স্টক, তার নিচে লিখবি স্টক উইথ কাস্টমার। স্টক উইথ কাস্টমার কত বল, বোর্ডের দিকে তাকিয়ে বল স্টক উইথ কাস্টমার কত টাকা, বোর্ডের দিকে তাকিয়ে বল 1,60,000, স্টক উইথ কাস্টমার লিখবো 1,60,000, কাস্টমার গায়ে কত টাকা স্টক পড়েছে 1,60,000। আর ক্লোজিং স্টক মানে আমি যে ব্যবসা করছি আমার গোডাউনে কত টাকা স্টক পড়ে আছে আমি জানিই না, আমি তো জানি না কত পড়ে আছে, তো এখানে কি করবো স্টার মার্ক মেরে রাখবো, জানি না, কিন্তু কিছু না কিছু তো আছেই, কিছু না কিছু আছে, কত আছে কি করে বলবো, কোশ্চেন তো জানি না। তাহলে বুঝতে পারলি ব্যালেন্স শিটে কি পোস্টিং করতে হয়, এই তো হলো পোস্টিং। তাহলে বুঝতে পারলি অঙ্কটা শেষ হয়ে গেল। তো দেখ লাস্ট অঙ্ক করাই আজকে। প্রথমে একটা টাইম লাইন ড্র কর সবাই, লেখ, হ্যাঁ 1/4/19 আর এটা হচ্ছে 31/3/20, লেখ প্রথম ডেট লেখ 18/5/19, ঠিক আছে তো। লেখ ফার্ম সেন্ট, লেখ ফার্ম লেখ ফার্ম সেন্ট 2,000 units, ফার্ম সেন্ট 2,000 units, কস্টিং ₹60, কমা দিয়ে লেখ সেলিং প্রাইস, কমা দিয়ে লেখ সেলিং প্রাইস ₹80 per unit, ₹80 per unit, ঠিক আছে। টু দেয়ার কাস্টমার, টু দেয়ার কাস্টমার, ঠিক আছে তো, অন অ্যাপ্রুভাল বেসিস, অন অ্যাপ্রুভাল বেসিস। কি বলেছে এত তারিখে 18/5/19 বলেছে ফার্ম সেন্ট বা সেলস একই মানে, মানেটা কোনো চেঞ্জ হবে না, বা বলতে পারি ফার্ম সেল করেছে এতগুলো গুডস, 2,000 ইউনিট গুডস সেল করেছে, যার কস্ট হচ্ছে 60 টাকা করে আর সেল প্রাইস হচ্ছে 80 টাকা করে প্রতি ইউনিট কাস্টমারকে। তাহলে বুঝতে পারলি তো, বুঝতে পারছি লাইনটার মানে, ফার্ম গুডসগুলো যে বেচেছে তাদের কাস্টমারকে 60 টাকার গুডস 80 টাকায় বেচেছে, কোন বেসিসে অ্যাপ্রুভাল বেসিসে, কত তারিখে 18/5/19। এবার বলেছে 25/7/19, পঁচিশ সাত উনিশে কি বলছে, রিটেলার সোল্ড, লাইনের মানে বোঝাবো, কোনো কোশ্চেন করতে হবে না, বোঝাচ্ছি। রিটেলার সোল্ড 1200 ইউনিটস, 1200 ইউনিটস অ্যাট দ্য রেট 90 পার ইউনিট, মানে বোঝাবো, এখানে কোনো কঠিনত্ব বিষয় নেই, এখানে খুব ইজি জিনিস দিয়েছে। মানে আমি যে উদাহরণটা তুলেছি দুটো জিনিস মাথায় রাখবি, পাইকারি আর খুচরো, নাম তো শুনেছিস, হোলসেলার আর রিটেলার। এই যে এখানে 18/5/19 ফার্ম সেন্ট, ফার্ম মানে এখানে বোঝাচ্ছি হোলসেলার, হোলসেলার বুঝিস তো, যে বড় বড় বিজনেসে হোলসেলার হাত থাকে, রিটেলার থাকে। তো হোলসেলার কি করেছে, হোলসেলার রিটেলার যখন ওর দোকানে এসছে কিছু কিনতে, মাল কিনতে এসছে, হোলসেলার রিটেলারকে বললো এই প্রোডাক্টটা তুমি নিয়ে যাও, নিয়ে যাও বলেছে। তার ফার্ম মানে হোলসেলার, হোলসেলার সেন্ড করেছে 2,000 ইউনিট, 2,000টা গুডস সেন্ড করেছে, 60 টাকা কস্ট, সেল হচ্ছে 80 টাকা অ্যাপ্রুভাল বেসিসে। এত তারিখে 25/7/19 রিটেলার, মন্দি শোন, হোলসেলার রিটেলারকে বলেছে তোমাকে গুডসগুলো দিচ্ছি 2,000 গুডস তুমি নিয়ে যাও, যার দাম 60 টাকা, তুমি অ্যাটলিস্ট 80 টাকা করে মার্কেটে বেচবে, 80 টাকা করে বেচবে, বেচে টাকা পাবে, আমাকে দিয়ে দেবে টাকা, হয়ে গেল, অনেকটা কনসাইনমেন্টের মতো। এত তারিখে রিটেলার কি করেছে, 2,000টা গুডসের মধ্যে 1200টা গুডস বেচে দিয়েছে, ওকে কত করে বেচতে বলেছে, 80 করে বেচতে বলেছে, ও 90 টাকা করে বেচে দিয়েছে। এমন কোনো ব্যাপার নেই, ওকে 80 টাকা বেচতে বলেছে, ও এমনও হতে পারে ও 70 টাকায় বেচেছে, এটাও হতে পারে, কোনো সমস্যা নেই এখানে,
ওকে বলেছে 80 টাকায় বেচতে, তো 80 টাকায় বেচতে বলে ওকে সবসময় 80 টাকার কাস্টমার পাবে, নাও তো পেতে পারে, বেশি দামের কাস্টমারও পেতে পারে, কম দামের কাস্টমারও পেতে পারে, ঠিক আছে? তো 80 টাকায় বেচতে বলেছে, ও কত টাকায় বেচে? 90 টাকায় বেচেছে, মাথায় রাখবি। তাহলে আগের অঙ্ক চেয়ে একটু নতুন পেলি না একটা আইটেম, এরকম আইটেম পেয়েছিলি না, এটা তো কখনো বলেইনি, ঠিক আছে? তো তার মানে 2000টার মধ্যে রিটেলার 1200টা বেচে দিয়েছে, কতগুলো বেচে পড়ে আছে এখনো? 800টা পড়ে আছে। লেখ, লাস্টে লেখ রিমেনিং ইউনিটস আর আনসোল্ড, এখানে লেখ রিমেনিং ইউনিটস আর আনসোল্ড, রিমেনিং ইউনিটস আর আনসোল্ড উইথ রিটেলার। ঠিক আছে? তো তাহলে বাকি গুডস আনসোল্ড পড়ে আছে, বাকি গুডস কত? 800, তোরা জানিস। প্রথমে একটা একটা করে কর, প্রথমে 18/5/19 এন্ট্রিটা কর। কি হবে জার্নাল তোরা নিজেরাই বলতে পারবি, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, এটা কমন জার্নাল, ঠিক আছে? ডেটার্স টু সেলস লেখ, ফার্স্ট জার্নাল লেখ ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 2000টা 80 টাকা করে হলে 8 দুগুণে 16 মানে 1,60,000, ঠিক আছে? প্রথম জার্নাল তো ক্লিয়ার। ব্যাকেটে দেখি যে 2000 ইন্টু 80, তারপর কত করবো? 25/7/19। মন দিয়ে শুনতে হবে, তোদের বুঝতে হবে এই জায়গাটা। হোলসেলার রিটেলারকে বলেছে ভাই তুমি 80 টাকা করে মালগুলো বেচবে, কিন্তু কত টাকা করে বেচেছে? কত টাকা বেশি দামে বেচেছে? তাহলে 10 টাকার তো নিশ্চয়ই আরো সেল বেড়ে গেছে। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হোলসেলার রিটেলারকে বলেছে তুমি 80 টাকায় বেচো, ঠিক আছে? 80 টাকায় বেচতে পারছে, কিন্তু ও বেচে দিয়ে 90 টাকা। তার মানে কাস্টমার থেকে নিশ্চয়ই 80-র বদলে 90, মানে 10 টাকা বেশি পাবে না? তাহলে 10 টাকা বেশি পেলে ডেটার্স বাড়বে না? তাহলে ডেটার্স তো বাড়বে। তাহলে ডেটার্সকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হবে। তাহলে ডেবিট করবো, কি লিখবো? ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, কেউ বলতো রে কত টাকা ডেবিট করবো? তোরা বলি 10 টাকা। হ্যাঁ 10 টাকা। কত ইন্টু 10? 1200 ইন্টু 10। বুঝতে পারলি তো? লেখ 1200 ইন্টু 10, 12,000 টাকা। টু কি হবে? টু কে বলবি? টু কি হবে বলতে পারবি কেউ? সেলস। সেলস, সেলই তো করেছি। আরে কিছুই না, আরে নর্মাল জিনিস। এখানে মন দিয়ে শোন, এখানে আমি 80 টাকা দেখিয়েছিলাম, এখন সেটা 90 টাকা দেবো, এই তো করেছি। বোঝার চেষ্টা কর, অন্য কিচ্ছু হবে না। আরে এই এন্ট্রিতে 10 টাকা জাস্ট বাড়াবো, এই সেম এন্ট্রি হবে। বুঝতে পারছিস? না বুঝতে পারলে বোঝার চেষ্টা কর, খুবই জিনিস, একদমই ইজি জিনিস। আমি এখানে 2000টা ইউনিট সেল দেখিয়েছিলাম, কিন্তু অরিজিনালি সেল হয়েছে কত? 1200 ইউনিট। কিন্তু আচ্ছা, এখন তোরা প্রশ্ন স্যার এখানে তো বলেনি যে অ্যাপ্রুভ রিসিভড হয়েছে না হয়নি। আরে যখন কাস্টমার রিটেলার যখন 1200 ইউনিট বেচে দিয়েছে, তার মানে তো অ্যাপ্রুভ রিসিভডই হয়েছে, 1200-র অ্যাপ্রুভ রিসিভড হয়েছে। কিন্তু এতদিন অ্যাপ্রুভ রিসিভ বলে নো এন্ট্রি করতাম, এখানে নো এন্ট্রি হবে না, এন্ট্রি হবে। কেন এন্ট্রি হবে? এখন বলছিলেন কেন এন্ট্রি হবে? আরে আগে তো আমরা 80 করে এন্ট্রি করেছিলাম, এখন 90 দেখাতে হবে। 10 টাকার এন্ট্রি হচ্ছে, ভাব 80 টাকার এন্ট্রি করিনি, 10 টাকার এন্ট্রিতে। বুঝতে পারলি গল্পটা? তাহলে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট হবে কত? যে 12,000 টাকা। কারণটা বুঝতে পারলি? এখন তোরা প্রশ্ন করতেই পারিস, আমরা তো আগের গুলো তো করলাম, অ্যাপ্রুভ রিসিভের এন্ট্রি হয়নি, তাহলে এখানে হলো কেন? কারণটা বললাম, 10 টাকার গল্প ছিল, হয়ে গেল। এই দুটো তো হয়ে গেল, তাই না? এবার ধর কখনো কখনো বলি স্যার যদি 90 টাকায়, 90-এর জায়গায় যদি 70 টাকায় বেচতে, তাহলে কি হতো? আমাকে বলেছিল 80 টাকায় বেচতে, 70 টাকায় বেচেছি, তাহলে কমে বেচেছি, তখন উল্টো এন্ট্রি হয়ে যেত, সেল টু ডেটার্স হয়ে গেল। তো লাস্ট এন্ট্রি কতগুলো এখনো বেঁচে আছে বল? 800টা। 800টা বেঁচে আছে তো, তাহলে বল। এটা তো জার্নাল নর্মাল, আগে যে জার্নাল ছিল সেম জার্নাল, আগের জার্নালটাই বসাবি, বলে দিচ্ছি। 31/3/20, ঠিক আছে? 31/3/20 কি হবে বল? এখানে কতগুলো? এখানে 800 ইউনিট হচ্ছে, থাকি না? 800 ইউনিট জার্নাল বল কি হবে? কে বলবি? আরে সেলটা ক্যান্সেল করতে হবে, কমন জিনিস। সেলটা ক্যান্সেল করে জার্নাল কি হবে? সেল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স 800 ইন্টু 60, তাই তো? 60 কেন হবে? সরি 80, 80, 80, 80। তাহলে কি বললাম? সেল টু ডেটার্স, তাই তো? লেখ সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট 800 ইন্টু 80, 64,000। এটা তো ক্লিয়ার, হ্যাঁ কি না? এটা তো ক্লিয়ার, হ্যাঁ কি না?
এইবার কি করতে হবে, ওই স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং অ্যাকাউন্ট করে দে, স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং অ্যাকাউন্ট লেখ, এখানে লিখে দে স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং অ্যাকাউন্ট। কত টাকা, 800 ইন্টু কত হবে, 800 ইন্টু বল 60, 48,000 48,000, বুঝেছিস তো? এই অঙ্কগুলি তোদের বই খুললে এইসব অঙ্কই আছে। হ্যাঁ, পরের দিন আরেকটা অঙ্ক বাকি আছে এখানে, সেটা কি বলতো করাবো, পরের দিন দুটো অঙ্ক করাবো, এটা যে বাকি আছে। এখানে তো বেশি দামে বেচেছি, এবার যদি কমে বেচি তাহলে কি এন্ট্রি হতে পারে 1 নম্বর, আর 2 নম্বর কি করাবো, 2 বছরের অঙ্ক হলে কি হতে পারে, 2 বছরের অঙ্ক। ঠিক আছে তো, ব্যাস হয়ে যাবে তাহলে শেষ চ্যাপ্টারটা। এই যদি বাড়িতে ভালো করে দেখবি। 2020 সালে অনার্সে এসেছিল অঙ্কটা, খুবই ভালো অঙ্ক, বেসিক যে শিখিয়ে দিয়েছি না, তারপর বেসিক শেখার পর এই অঙ্কে কিছু নেই, ওই বেসিক শেখানোর পর এই অঙ্কে কিচ্ছু নেই। ওই বেসিকটা যদি জানা থাকে তাহলে অঙ্কটা পারা যাবে। হ্যাঁ, তোর যদি বেসিকে যদি কোনো গাফিলতি থাকে তাহলে এই অঙ্কটা কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে না, উপর দিয়ে বেরিয়ে যাবে। বেসিকটা ছিল মেইন, এই অঙ্কে কিছু নেই। এই টপিকটার নাম কি বলেছিলাম, সেলস অন অ্যাপ্রুভাল বেসিস। আমি কি বলেছিলাম মনে পড়ে? ধর যে বলেছিলাম না, আমার মার্কার পেনের বিজনেস আছে, আমার দোকানে তুই এসেছিস, আমি তোকে মার্কার পেন দিয়ে দিয়েছি, আমি বললাম যে মার্কার পেনটা নিয়ে ইউজ কর, মার্কার পেনটা ভালো করে ইউজ কর, এখন টাকা পয়সা দিতে হবে না, মার্কার পেনটা নিয়ে গিয়ে ইউজ কর, যদি ভালো লাগে তুই আমাকে বলে দিবি তোর ভালো লেগেছে। এইটাকে বলা হয় অ্যাপ্রুভাল বেসিস। অ্যাপ্রুভাল মানে বুঝিস তো, এটাকে বলে অ্যাপ্রুভাল, বুঝতে পারছিস? এটাই বলেছে। আরো আমি শুধু এইটুকু বলিনি, অনেক বড় ক্লাস করেছিলাম, ফুল ডিটেলসে বলেছিলাম। তো এখানে কি বলেছে, ওই কনসেপ্টেরই অঙ্ক দিয়েছে, বলছে আ ট্রেডার সেন্ডস আউট গুডস অন অ্যাপ্রুভাল। তার মানে এটা কি, এটা অ্যাপ্রুভাল বেসিসের অঙ্ক। মানে বুঝতে পারছিস? ধর আজকে আমার একটা দোকান আছে, তুই আমার দোকানে একজন কাস্টমার হিসেবে এসেছিস, তুই অন্য কোনো প্রোডাক্ট কিনছিস, আমি তখন একটা প্রোডাক্ট তোকে বললাম এই প্রোডাক্টটা তুই নিয়ে যা, তুই এই প্রোডাক্টটা নিয়ে যা, এখন টাকা দিতে হবে না, তুই প্রোডাক্টটা নিয়ে যা, যদি তোর ভালো লাগে তুই আমাকে একটা মেসেজ করে দিবি তোর প্রোডাক্টটা ভালো লেগেছে, আমি তখন সেল মনে করি। ঠিক আছে, ঠিক আছে, তুই পরে টাকা দিয়ে দিবি। আর যদি প্রোডাক্টটা ভালো না লাগে তুই আমাকে বলে দিবি প্রোডাক্টটা ভালো লাগেনি, আমি গিয়ে তোর বাড়ি থেকে বা তোর দোকান থেকে প্রোডাক্টটা ফিরিয়ে নিয়ে চলে আসি। এটা হচ্ছে অ্যাপ্রুভাল বেসিস। এতে কি হয়, যদি সত্যি তোর ভালো লাগে তাহলে তুই মালটা নিয়ে নিবি, আমার সেল বেড়ে যাবে। এটাকে অ্যাপ্রুভাল বেসিস বলে, বুঝতে পারছিস? খুব সুন্দর জিনিস। তো যখনই আমি তোকে মালটা পাঠিয়ে দিলাম, বেচছি না কিন্তু ভালো করে শোন, আমি তোকে মালটা পাঠালাম, আমি মনে করবো হ্যাঁ মালটা তোকে বেচে দিয়েছি। আর তুই যদি বলিস যে তুই আমাকে ফোন করে বলে দিস স্যার আপনার মালটা আমার খুব ভালো লেগেছে, আমি তো অলরেডি সেল দেখিয়ে দিয়েছি, আমি তাহলে ফার্দার কেন সেল দেখাবো? বুঝতে পারছিস তো? কিন্তু তুই বলি আমার মাল ভালো লাগেনি, তখন আমি সেলটাকে কি করবো, তো রিভার্স করবো, উল্টে দেবো, সেলটাকে উল্টে দেবো। এই তো অঙ্ক হয়, আর কিছু না, আর কিচ্ছু না। তবে একটা কথা, বছরের শেষ দিন যেহেতু স্টক ভ্যালুয়েশন করতে হয়, বছরের শেষ দিনে তুই আমার মালটা নিয়ে কি করলি তোকে জানাতে হবে। এখন তুই বললি এখন তোর মানে প্রশ্ন, স্যার আমি জানান মানে বুঝতে, তুই কিছু বলছিস না, তুই আমার থেকে 100টা মাল নিয়ে গেছিস, তুই 80টা মাল নিবি বলে দিচ্ছিস, বাকি 20টা মাল সম্বন্ধে কিছু বলছিস না, কি করবি? মালগুলো তোর কাছে রেখে দিবি নাকি তুই মাল ফেরত দিবি, কিচ্ছু বলছিস না। সেক্ষেত্রে যেহেতু আমরা ফাইনাল অ্যাকাউন্ট করি, আমরা অ্যাকাউন্টস করি, একটা ব্যালেন্স শিট করি, স্টক ভ্যালুয়েশন করি, আমাকে বলতে হবে। তখন আমি মনে করবো কি, তখন আমি মালটাকে ফেরত নিয়ে নেবো। আলটিমেটলি মাল তোর কাছেই আছে, মাল তোর কাছেই আছে, কিন্তু মনে করো মালটা আমি আমার কাছে আছে, রিভার্স করবো এন্ট্রিটাকে। এইটাই, আর কিছু নেই কনসেপ্ট, এটাই আছে। আরো ফুল ডিটেলস আমরা ভিডিওতে এত সুন্দর বুঝিয়েছি না, এক্সপ্লেনেশন এত সুন্দর দিয়েছি না, ওই প্রথম ভিডিওটা দেখলে চ্যাপ্টার কিচ্ছু নেই, এত সুন্দর ডিটেলসে বুঝিয়েছি। বইয়ের অঙ্ক তো প্রথমে করেই নি, আমি ছোট ছোট একদম পুরো সিএ ফাউন্ডেশনে যেই টাইপের অঙ্কগুলো দেয় সেই টাইপের অঙ্কগুলো তুলে ধরেছিলাম। বলছে a trader send out goods on approval to some customers and includes the same in the sales account on 31st December 2020। ঠিক আছে, বছরের শেষ দিন। তোর পরীক্ষায় এরকমই কোশ্চেন দেবে, সবসময় বছরের শেষ দিনের আইটেমটাই বলার চেষ্টা করবে। দ্য সানডে ডেটার্স ব্যালেন্স 2.5 লাখ টাকা ছিল, যার মধ্যে 14,000 টাকা ইনক্লুড ছিল রিগার্ডিং গুডস সেন্ট অন অ্যাপ্রুভাল। তাই তো, আমার যে 2.5 লাখ টাকা ডেটার্স দেখাচ্ছে কোম্পানির ব্যালেন্স শিটে, তার মধ্যে 14,000 টাকা কি ছিল, অ্যাপ্রুভাল বেসিস ছিল 14,000 টাকা, বুঝতে পারলি তো? হুইচ নো ইন্টিমেশন ওয়াজ রিসিভড। তার মানে বাবা আমি বিজনেস করছি, আমি বিজনেস করে ডেটাসটা করি, যাদেরকে আমি ধারে মাল পেয়ে যাদেরকে ডেটাস বলে, তার আমার কোম্পানি ডেটাস 2.5 লাখ টাকা আছে,
তার মধ্যে 2.5 লাখ টাকা আমি 14,000 টাকা এমন মাল আছে, কি 14,000 টাকা আছে যাদেরকে আমি অ্যাপ্রুভাল বেসিসে গুডস পাঠিয়েছি। এরকম কারা কারা? এ আর বি, দুজন আছে, এ আর বি, দুজনকে আমি অ্যাপ্রুভাল বেসিসে গুডস পাঠিয়েছিল। বাট ওরা কিছু বলছেই না, মালগুলো খাবে না কি করবে কিছু বলছে না। তাহলে কি করতে, এরকম কেসের ক্ষেত্রে বছরের শেষ দিন যদি এরকম যদি সিচুয়েশন তৈরি হয়, তাহলে আমি তো ওদের অ্যাপ্রুভাল বেসিসে গুডস পাঠিয়েছিলাম, মানে আমি সেল দেখিয়েছিলাম, সেলটাকে এখন রিভার্স করতে হবে। সেলটাকে রিভার্স করলে কি হয়? সেল তো ক্রেডিট, ক্রেডিটকে রিভার্স করলে কি হয়? সেল ডেবিট। দেখ সেলটা ডেবিট, স্যার কত টাকা, সমস্যা কত টাকা? 14,000 টাকা নিই, তাহলে সেল অ্যাকাউন্ট ডেবিট 14,000 টাকা টু ডেটার্স। এই আমি ডেটার্স এর ব্যাকেট এইসব লিখি। এইগুলো কি? এটাকে টেকনিক্যাল টার্ম বলে। এইটাকে কি বলে? এটাকে কমার্শিয়াল টার্ম বল, টেকনিক্যাল টার্ম বল। আলটিমেটলি তুই এটা মনে রাখতে না পারলে এটা লিখ সেল টু ডেটার্স। এটা নর্মাল ল্যাঙ্গুয়েজ বলে, নর্মাল ল্যাঙ্গুয়েজ সবাই বুঝতে পারে, সবাই বোধগম্য। এটা আবার অনেকে বুঝতে পারে না, লেখার দরকার নেই, যেটা বুঝতে পারে না এটা লিখ না, কে কাটবে? সেল টু ডেটার্স। বুঝতে পারলি ব্যাপারটা? খুব সুন্দর ইজি জিনিস। তো কি করা যাবে? সেল টু ডেটার্স নাকি সেল টু সেল টু? কত ইজি জিনিস, ইজি জিনিস। এটা টেকনিক্যাল টার্ম, বুঝতে পারলি না? টেকনিক্যাল টার্ম। এবার দেখ হলো, এত অবধি বুঝতে পারলি তো? এই পয়েন্টটা বুঝতে পারলি তো? তাহলে কি এটা হচ্ছে রিভার্স করা। কোন দিন রিভার্স করতে হবে? ও আমাকে বললোই না বছরের শেষ দিন মালটা নিয়ে কি করবে, তো তখন আমাকে রিভার্স করে দিতে হবে। কেন রিভার্স করবো? কারণটা সুন্দরভাবে বলেছিলাম, কারণ আমাকে কিন্তু ব্যালেন্স শিটে আমাকে স্টক ভ্যালুয়েশন করতে হবে, ঠিক না? স্টক ভ্যালুয়েশন করতে হবে, রিভার্স করতে হবে, ঠিক আছে? তারপর আমি আমার গোডাউনে আলটিমেটলি মাল কিন্তু তোর থেকে আমার কাছে আসছে না, মাল তোর কাছেই আছে, মাল তোর কাছেই আছে, কিন্তু হিসাব করতে হবে আমাকে। হিসাব না করলে আমি অ্যাকাউন্টস কি করে ক্লোজ করব, ঠিক না? এইবার পরের এন্ট্রিটা, তার মানে আমি কি মনে করছি? আমি কিছুক্ষণ জন্য মনে করছি যে তোর থেকে মালটা আমার গোডাউনে চলে, মনে করছি বাট আসছে না, মনে করছি তোর থেকে মালটা আমার গোডাউনে চলে আসছে। আমার গোডাউনে মাল চলে আসলে স্টক বাড়বে, হ্যাঁ কি না? তাই কি লিখেছি? স্টক উইথ কাস্টমার। মানে দেখ কি সুন্দর ভাবে লিখেছি, বোঝার চেষ্টা কর, ওয়ার্ডটাকে বোঝার চেষ্টা কর। স্টক উইথ কাস্টমার, মানে স্টকটা কার কাছে আছে? কাস্টমারের কাছেই আছে। স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং। তুই ভাব না, আগে আমি ফাইনাল অ্যাকাউন্ট করতে ক্লোজিং স্টক কোথায় লিখতি? ট্রেডিং এর কেটে লিখতি না? তুই একটু ভাব, আস্তে আস্তে ক্লোজিং স্টক ট্রেডিং হচ্ছে। কিন্তু ক্লোজিং স্টক আমরা কোন ভ্যালুতে শো করি? কস্ট প্রাইস শো করি। দেখ না এখানে যদি ভালো করে দেখিস, সেল কত, সেলস কত? স্যার সেল 14,000, তাহলে কস্ট বের করতে হবে তোকে, তাহলে বেরিয়ে যাবে। স্যার কি করে বের করবো? দেখ ওরা ইনফরমেশন দিয়েছে, বলছে আমি যখন গুডস পাঠিয়েছিলাম 25% কস্টের চেয়ে বেশি দামে, তাহলে ভাব কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু সেলস। তাহলে কত টাকায় মাল পাঠিয়েছিলাম? 125 টাকায় মাল পাঠিয়েছিলাম, 25 টাকা বেশি দামে, কস্ট 100, তাই তো? তাহলে সেল যদি কত হচ্ছে? 14,000 না? সেল যদি 14,000 টাকা হয় তাহলে কস্ট কত? বুঝতে পারছিস তো নাকি? তাহলে কত হবে স্যার? 100/125 ইন্টু 14,000, নাকি না? করে 11,200 হচ্ছে। বুঝতে পারলি কি সুন্দর হয়ে গেল? হলো তো? এটা হচ্ছে এই বছর, এইটা যখনই করে দিলাম এই বছরের কাজ কমপ্লিট, কেউ কোনো ঝামেলা করবে না। মানে আমি দেখাচ্ছি যে আমি ওর থেকে, ও তো কোনো ইনফরমেশন দেয়নি, কি করবে ও? মানে ইনফরমেশন তো বলবে না, ওরা টার্মটা বলবে ইন্টিমেশন, এই ওয়ার্ডটা ইউজ করবে, ইন্টিমেশন। ওর থেকে কোনো ইন্টিমেশন পাই না, তাই আমরা এই ইন্টি করে দিলাম। আমি মনে করলাম ওর থেকে মালটা আমার কাছে চলে এসেছে, ঠিক আছে তো? ঠিক পরের বছর শুরু হলো জানুয়ারি মাস, দুজন এ আর বি, তুই ধর এ ও ধর বি, ঠিক আছে? তুই বলেছিস যে না না মালটা আমি নেব, তুই বলেছিস মালটা আমি নেব, বুঝতে পারছিস তো? ও বলেছে মালটা নেব, কিন্তু প্রথমে আমি কি করেছিলাম? মালটা থেকে নিয়ে নিয়েছিলাম, মনে করছিলাম মালটা নিয়ে নিয়েছি। তাহলে ও যখনই বললো মালটা নেব, তাহলে মালটাকে বেচবো। এবার বেচলে কি হবে? সেল টু ডেটার্স, তাই তো? কি হবে বল? না না, মালটা সেল টু ডেটার্স, সেল টু ডেটার্স কেন হবে? মালটা বেচবো, বেচলে কি হবে? সেলটা কেই হবে আর ডেটার্সটা ডেবিট হবে। তাই এখানে ডেটার্স টু সেলস 8,000 টাকা। আর তুই বলছিস না না আমি মাল নেবো না, তাহলে কি সেলটা রিভার্স করতে হবে। কেন রিভার্স করবো? রিভার্স অলরেডি করে রেখেছি, বুঝলি? হয়ে গেল। এই তিনটে এন্ট্রি 10 নম্বর পেয়ে গেল। মানে এই অনলাইন পরীক্ষা এটাই দিয়েছিল 10 নম্বরে, ঠিক আছে? এইটুকু। তোর অফলাইন পরীক্ষা হলো কত? 5-6 তো দেবে। তিনটে এন্ট্রি 5-6 কম কোথায়? এইটুকু বল, কত খুব সময় লাগবে এই তিনটে জানতে? হয়ে গেল করে। দেখ এরপরে যে অঙ্কটা করবো অলরেডি করে ফেলেছি বোর্ডে। 2019 সালে জেনারেলে এসেছিল। কোথায় এসেছিল? 2019 সালে জেনারেলে এসেছিল। দেখ কোশ্চেনটা পড়ছি, কি বলেছে? বলছে বিবিএস ইলেকট্রনিক্স সেন্ড গুডস টু দেয়ার কাস্টমার, মানে এই একটা ইলেকট্রনিক গুডস সেল করেছে তার কাস্টমারকে সেল অর রিটার্ন বেসিসে। বেসিসটা দেখতে হবে কোন বেসিসে সেল করেছে, সেল অর রিটার্ন বেসিস।
দ্য ফলোইং ট্রানজাকশন টুক প্লেস ডিউরিং দ্য 18 এ কি কি ট্রানজাকশন ঘটেছে। তো দেখ কোশ্চেনে যা যা বলেছে সেটা টাইম লাইনে ড্র করতে হবে, বুঝছো? এই একটা দেখ নিচে করেছি, কোশ্চেনটা পড়ে টাইম লাইন ড্র করেছে। আমি বলছি এই যে ঘটনাটা বলেছে কোন সালের ঘটনা, সালটা দেখ কোন সালের ঘটনা, 2018 এর ঘটনা। আচ্ছা ইয়ার গুলো লিখে নিলে 18 ছিল সব, এটা সালটা কোন সালের ঘটনা, 18 এর ঘটনা দিয়েছে, ইনফরমেশন গুলো দিয়েছে সব 2018 এর ইনফরমেশন, ঠিক আছে তো? 2018 এর ইনফরমেশন দিয়েছে, মানে আর অঙ্কটা ক্যালেন্ডার ইয়ারের অঙ্ক দিয়েছে, 1/1/18 থেকে 31/12/18, ঠিক আছে? ডেট কি বলেছে, ফার্স্ট ডেট বলেছে 10 সেপ্টেম্বর 2018, ফার্স্ট ডেট কি বলেছে 10 সেপ্টেম্বর 2018। কি বলেছে, সেন্ড গুডস টু কাস্টমার, কাস্টমারকে গুডস সেন্ড করেছে, কাস্টমারকে গুডস সেন্ড করেছে কি বেসিসে, সেল অর রিটার্ন বেসিসে। কত টাকা, 1,25,000 টাকা। এই তারিখে কাস্টমারকে 1,25,000 টাকার গুডস সেন্ড করেছে, লিখে দিলাম, ঠিক আছে তো? তারপর কি বলেছে, এই তারিখে 20/10/18 কি করেছে, ভালো করে বুঝিস কিন্তু, এত তারিখে কাস্টমারকে, মানে তার আমি আমার বিজনেস আমার দোকানে কোনো কাস্টমার এসেছে, সেই কাস্টমারকে আমি এত টাকা গুডস সেন্ড করেছি এই তারিখে, কি বেসিসে, অ্যাপ্রুভাল বেসিসে। ঠিক তার পরের মাসে কাস্টমারকে কত টাকা গুডস পাঠিয়েছিলাম বল, 1,25,000 গুডস পাঠিয়েছিলাম, কাস্টমার 40,000 টাকার গুডস রিটার্ন করে দিয়েছে, বুঝা গেল? আমি কি বললাম, আমি তো তোকে 100 টাকা গুডস পাঠালাম, তুই সব গুডস রাখবি, কিছু রিটার্ন করে দিবি, তোর ভালো লাগে না আমি এই গুডস রিটার্ন করে দিই, সে পরে করবো কি, ডেবিট ক্রেডিট হবে। তাহলে বুঝতে পারলি তো? ধর আমি তোকে ইউনিট দিয়ে বোঝে তুই বুঝতে পারবি, ধর আমি তোকে 100 টাকা গুডস পাঠিয়েছি এই তারিখে, সাপোজ বলেনি কোশ্চেন, আমি তোকে বলছি, তুই কি বললি, তোর 10টা গুডস পছন্দ হয় রিটার্ন করে দিয়েছিস, বাকি 90টা গুডস এখন তোর কাছে আছে। তুই বলেছিস 70টা গুডস তোর পছন্দ হয়েছে, তুই রেখে দিচ্ছিস, বুঝতে পারলি তো? এটাকে কি বলে, এটাকে বলে অ্যাপ্রুভাল রিসিপ্ট। তুই অ্যাপ্রুভ করলি, তাহলে তোকে 100 টাকা পাঠালাম, তুই কতগুলো ইনফরমেশন দিয়েছিস, 80টা, 10 আর 70 80টা ইনফরমেশন দিস, কতগুলো ইনফরমেশন দিস এখন, এটাকে বলে নো ইন্টিমেশন। যতগুলো ইনফরমেশন পাইনি তাকে বলে নো ইন্টিমেশন, বুঝে গেল কি বললাম? এবার এন্ট্রি গুলো করবো, সুন্দর ইজিলি হয়ে যাবে। আগের অঙ্কটা পুরো করা ছিল, শুধু এই তারিখের এন্ট্রি ছিল, দেখ শুধু এই তারিখে, আগের অঙ্কটা শুধু এই তারিখের এন্ট্রি করতে বলেছিল, আর আজকের অঙ্কটা পুরো গোটা অঙ্কের এন্ট্রি, ঠিক আছে তো? আর স্যার তুই বলতে স্যার আমার পরীক্ষা কি আসবে, মানে আমার তো এক্সপেকটেশন আছে এই তারিখের এন্ট্রি দেবে, এরকমই দেয়, এরকম গতে গতে অঙ্ক দেয় না, ঠিক আছে? বেশি ইজি অঙ্ক, এটা বেশি ইজি, এটা দেখে এমনি বলে যাচ্ছে কি হবে। এই তারিখে গুডস সেন্ড করেছি, ধর আমার দোকানে তুই এসছিস, তুই কাস্টমার, তোকে গুডস সেন্ড করি, তাহলে কি করবো, আমি কি বলবো, সেল করেছি তোকে, কিসে সেল করি, তুই কি আজকে টাকা দিয়েছিস না, তুই দেখবি ভালো লাগবে পছন্দ হবে তারপর জানাবি, তারপর টাকা চলে, আমি তোকে কিসে মাল পাঠাবো, ধারে মাল পাঠালে জানালে কি হয়, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাই তো করা আছে, কোনো ডাউট আছে এখানে, ডাউট নেই কোনো। এত তারিখে তুই 40,000 টাকার মাল রিটার্ন করেছিস, রিটার্ন করলে কি হবে, স্যার সেলটাকে উল্টে দিই, সেল টু ডেটার্স, দেখ সেল টু ডেটার্স 40,000 টাকা, কোনো ডাউট নেই। স্যার এত তারিখে এন্ট্রি করলেন, অ্যাপ্রুভাল লিস্ট, আরে ভাই অ্যাপ্রুভাল লিস্ট কি এন্ট্রি করব, আমি তো অলরেডি এন্ট্রি করেই রেখেছি, আমি তো অলরেডি এন্ট্রি করাই আছে, কি আমি সেল দেখাইনি আগে, আমি আবার করবো কেন, একই জিনিস দুবার করবো কেন। লাস্ট এই তারিখে কত টাকার ইন্টিমেশন দিসনি, তোর কাছে ইন্টিমেশন পাইনি, স্যার 20,000 টাকার ইন্টিমেশন পাসনি, তার মানে সেলটাকে রিভার্স করবো, সেল টু ডেটার্স 20 দেয়, হয়েছে? এবার যখনই আমি এটা রিভার্স করবো, তার মানে আমার গোডাউনের স্টকের গল্প, সেই গল্প আর কি, তাহলে কি হবে, স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং, সুতরাং এটা সেল আছে, এটা কস্টে নিয়ে আসতে হবে। এবার তো নরমাল ব্যাপার, কস্ট বলেই দিয়েছে এখানে কোশ্চেন পর, কস্ট প্লাস 25%, কস্ট প্লাস মানে কস্টের উপর 25%, মানে কত, 1/4, কস্টের উপর 1/4 হলে সেলের উপর কত হয়, 1/5, জানিস এটা? তাহলে সেল কত, 20,000, বল না, তাই হচ্ছে তো, টাকাটা ঠিক হয়েছে আমরা। কস্টের উপর 25%, মানে কস্টের উপর 25%, মানে কস্টের উপর 1/4, তাহলে সেলের উপর কত হবে, 1/5, ঠিক আছে তো? তাহলে 20,000 1/5 করলে কত হয়, 4,000, তাহলে 20,000 টাকা সেল, 4,000 টাকা প্রফিট, তাহলে কস্ট কত, 16,000 টাকা। কতক্ষণ লাগলো বলো করা করতে, কি ইজি না ওটা, বুঝিস? ঠিক আছে, ভালো করে ঢুকেন।
আচ্ছা দেখ, কোশ্চেনটা একটু গন্ডগোল ছিল। হ্যাঁ, কোশ্চেনটা গন্ডগোল ছিল কারণ 1,25,000 ছিল, 1,25,000 থেকে 40 আর 60 বাদ দেওয়া তো হচ্ছে, 1,25,000 থেকে 1,00,000 বাদ দিবি, তাহলে কত? 25,000 হচ্ছে। এটা 25,000 হওয়া উচিত, কোশ্চেন 20,000 দিয়েছে, ভুল করেছে। তাহলে এটা 25,000 হলে এন্ট্রিটা কত হবে? 25,000, তাই তো? তাহলে 25,000 একের 5 করলে কত হয়? 5,000। 25 থেকে 5 বাদ দিলে কত হবে? 20,000। শেষ অঙ্কটা। দেখ শোন, এই অঙ্কটা 2019 সাল অনার্স এসেছিল। অঙ্কটা একটু দেখ, ভালো অঙ্ক আছে, হয়ে গেছে অঙ্কটা। বলছে আ ট্রেডার হ্যাজ ক্রেডিটেড, মন দিয়ে শুনবি কোশ্চেনটার মানে বলছে। আর ট্রেডার মানে যে বিজনেসম্যান, ক্রেডিট করে ফেলেছে। ও ক্রেডিটেড মানে কি? ও ক্রেডিট করে ফেলেছে। কি ক্রেডিট করে ফেলেছে? সার্টেন আইটেমস গুডস অন সেলস অন অ্যাপ্রুভাল অফ এগ্রিগেটিং 10,000 টু সেলস অ্যাকাউন্ট। মানে অ্যাপ্রুভাল বেসিসে কাস্টমার যখন গুডস পাঠায় না, ও কি করে? যখন গুডসটা পাঠার সঙ্গে সঙ্গে ক্রেডিট করে ফেলে। বুঝলি, 10,000 টাকা ক্রেডিট করে ফেলেছে, বুঝলি, এবং কোনো ঝামেলাই দেয়নি, কাজ করে ফেলছে। অফ দিস, এই 10,000 টাকার মধ্যে গুডস টু দা ভ্যালু 3,000 হ্যাভ বিন রিটার্ন। এই 10,000 টাকা মানে বুঝতে পারছিস? ধর আমার দোকান আছে, আমি ট্রেডার, তুই আমার দোকানে এসেছিস কাস্টমার হিসেবে, তোকে আমি 10,000 টাকার গুডস পাঠিয়েছি অ্যাপ্রুভাল বেসিসে, সঙ্গে সঙ্গে মালটা আমি ক্রেডিট করে দিচ্ছি। তুই মাল পাঠালে ক্রেডিট করি না, কি করি? ডেটাস টু সেলস করি, করে ফেলেছি। এন্ট্রিটা বলেছে এটা তোমার করতে হবে না, করে দিচ্ছি। বলছে এই 10,000 এর মধ্যে 3,000 টাকার গুডস, তোকে 10,000 টাকার গুডস পাঠিয়েছি, আমি ক্রেডিট করে দিই। তুই 3,000 টাকার গুডস কি করেছিস? রিটার্ন করেছিস। বলতে মন দিয়ে শোন, তুই 3,000 টাকার গুডস কি করেছিস? রিটার্ন করেছিস। রিটার্ন করতে উল্টে যায়, সেল টু ডেটার্স। শোন, বলছে 3,000 টাকা রিটার্ন, ভালো করে শোন, 3,000 টাকার গুডস তুই রিটার্ন করে দিয়েছিস, তুই রিটার্ন করে দিয়েছিস। এন্ড টেকেন ইনটু স্টক, তাহলে তুই রিটার্ন করিস, তাহলে আমার স্টকের মধ্যে মালটা চলে আসবে কত? 1,500 টাকা। বলছে স্টকের মধ্যে আছে 1,500 টাকা। থ্রু রেকর্ড অফ রিটার্ন ওয়াজ কমিটেড ইন অ্যাকাউন্ট, মানে তুই যে 3,000 টাকার গুডস রিটার্ন করে দিয়েছিস না, এই এন্ট্রিটাও করা হয়ে গেছে, এই এন্ট্রিটা করা আছে। বলছে টেকেন ইন স্টক, যেটা কিনা তুই যে 3,000 টাকার গুডস রিটার্ন করেছিস সেটা আমার স্টকের মধ্যে চলে এসেছে, কত? 1,500 টাকা। থ্রু রেকর্ড অফ রিটার্ন ওয়াজ কমিটেড ইন অ্যাকাউন্টস, ঠিক আছে তো? তার মানে তোকে বলতে চাইছে এই 1,500 টাকার এন্ট্রিটা করো, ঠিক আছে? 3,000 এর হাফ, মানে 3,000 এর হাফ কি করে হলো? তোকে বেশি বুঝে লাভ নেই। তোকে আমি মাল পাঠিয়েছি, আমি ক্রেডিট করেছি, তুই 3,000 টাকার গুডস রিটার্ন করেছিস। তুই কোন গুডস রিটার্ন করবি? সেলিং প্রাইসটা রিটার্ন করবি। আমি দেখাবো কোন প্রাইস মেনটেন করবে, আমি কস্ট প্রাইস দেখাবো না। ওই 3,000 টাকার যে গুডস, যেমন আগেরটা 20% 25% হচ্ছে, ওটা করে দিয়েছে। ওরা বলছে যে 3,000 টাকা সেলিং প্রাইস, কিন্তু তার কস্ট প্রাইসটা হচ্ছে 1,500 টাকা। তার কস্ট প্রাইস 1,500 টাকা। তার মানে তুই যে 3,000 টাকার গুডস রিটার্ন করেছিস, 3,000 টাকার গুডস রিটার্ন করে জার্নাল তো হওয়া উচিত, সেল টু ডেটার্স অবশ্যই হওয়া উচিত। এই এন্ট্রিটা করে ফেলেছে, এই এন্ট্রিটাও করে ফেলেছে। তোকে শুধু এইটা করতে বলেছে, বুঝতে পারছিস ব্যাপারটা? নাকি বুঝতে পারছিস না? এটা বুঝতে হবে। এখানে যে অঙ্কগুলো না কেমন বলতো, কোন এন্ট্রি হবে এটাই বোঝায়, বুঝতে পারছিস? লাইনটা পড় না, ভালো করে পড়, তাহলে তুই বুঝতে পারবি। প্রথম 10,000 টাকার এন্ট্রিটা হবে না, সেটা তুই বুঝতে পারবি। বলছে অফ দিস, কারণ ক্রেডিটেড লিখে, ক্রেডিটেড এন্ট্রি করা হয়ে গেছে। বলছে এই 10,000 টাকার মধ্যে 3,000 টাকার গুডস রিটার্ন, 3,000 টাকার গুডস রিটার্ন করা হয়ে গেছে, তাহলে এই এন্ট্রিটাও হয়ে গেছে। এন্ড টেকেন ইনটু স্টক, টেকেন ইন স্টক, স্টকের মধ্যে এটা আছে, এই 3,000 টাকার গুডস, 3,000 টাকা সেলিং প্রাইস, কিন্তু কস্টের মধ্যে স্টকে তো সবসময় কস্ট প্রাইস মেইনটেইন করা, 1,500 টাকা কস্ট। থ্রু রেকর্ড, এটাকে রেকর্ড করতে বলছে, এটাকে রেকর্ড করতে বলছে, রেকর্ড করবে। রেকর্ডে জানলা তো বুঝছিস কি? আচ্ছা, স্টক লিখে দিই না, এটা তো সমস্যা আছে। স্টক উইথ কাস্টমার, আরে মানে দেখ, ঠিক আছে তো? হয়ে গেল। and in respect of another parcel, আরেকটা পার্সেল ছিল, আমি তো শুধু 10,000 টাকার মাল কাস্টমারকে পাঠিয়ে দিলাম, একটা পার্সেল থেকে এই গল্প বেরোলো। আরেকটা পার্সেল খুলেছে, আরেকটা পার্সেলে কি বেরিয়েছে? 1,000 টাকা, যার কস্ট ছিল 500 টাকা, 1,000 টাকার গুডস। আরেকটা পার্সেল ছিল, আমি হয়তো পড়ছি না, বলে দিয়েছি কি বলতো। আরেকটা পার্সেল ছিল, সাপোজ আমি তোকে দুটো পার্সেল পাঠিয়েছি, মন দিয়ে শোন, তোকে দুটো পার্সেল পাঠিয়েছি, দুটো পার্সেলের ভ্যালু ছিল 10,000 টাকা। একটা পার্সেলের গল্প তুই বলে দিবি, আর একটা পার্সেল কিছু বলছিসই না, মানে তুই কিছু বলছিস না, আরেকটা পার্সেল নিয়ে কি করবি? অর্থাৎ তুই কোনো রকমের কনফার্মেশন দিচ্ছিস না, মানে কি ইন্টিমেশনই পাওয়া যাবে। তাহলে আমি কি করব? এই এন্ট্রিটাই তো করব, সেল টু ডেটার্স
ওইটাকে আমি সেলটাকে রিভার্স করে দেবো, সেল টু ডেটার্স, আর এটা স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং কস্ট অ্যাকাউন্ট। তো কিছু নেই অঙ্কগুলো মধ্যে, বারবার বলছি বুঝতে হবে, এত ইজি অঙ্ক। হ্যাঁ 2019 সালে অনার্সে এই সেল ব্যালেন্স এই অঙ্কের সাথে কি অর্থ দিয়েছিল, এই সেল ব্যালেন্সিং অর্থ দিয়েছিল, এই তিনটের সাথে সেল ব্যালেন্সিং অর্থ দিয়েছিল। সত্যি যদি এটা কেউ বলছে সেল ব্যালেন্সিং কেন করবে, তুই বল, বুঝতে পারছিস না? মানে তোকে বেসিক ক্লিয়ার থাকতে হবে, বেসিক ক্লিয়ার থাকলেই অঙ্ক পারবি, বেসিক ক্লিয়ার না থাকলে অঙ্ক করতে পারবি না। আশা করি বুঝে গেলি। দেখ 5 এর দাগের অঙ্ক যেটা বলছিলাম, সেলস অন অ্যাপ্রুভাল বেসিসের অঙ্ক দিয়েছিল। কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, কোশ্চেনটা ভালো করে পড়ে, আমি বারবার বলেছিলাম অ্যাকাউন্টেন্সির অঙ্ক যখন করব, যখন বিভিন্ন ডেট দেবে, ডিফারেন্ট ডেট দেবে, তখন একটা তোকে কোশ্চেন পড়ে টাইম লাইন ড্র করতে হবে। টাইম লাইন, এটাকে টাইম লাইন বলে। অঙ্কটা কোশ্চেনটা পড়ে দেখলাম পুরোপুরি 2017 সালে পুরো একটা ইয়ারের ট্রানজাকশন দিয়েছে ধরে 2017 সালে, এবং ইয়ারটা কি ছিল, দু রকমের ইয়ার হয়, একটা ক্যালেন্ডার ইয়ার হয় আর একটা অ্যাকাউন্টিং ইয়ার হয়। একটা ক্যালেন্ডার ইয়ার অঙ্ক ছিল 2017 সাল ক্যালেন্ডার ইয়ার 1/1/17 থেকে 31/12/17। অ্যাপ্রুভাল বেসিসে কত টাকার গুডস সেন্ড করা হয়েছিল, দেখ এত তারিখে 1.5 লাখ টাকার গুডস সেন্ড করা হয়েছিল। 1.5 লাখ টাকার গুডস সেন্ড করা, আমি বলেছিলাম গুডস সেন্ড অ্যাপ্রুভাল বেসিসে গুডস সেন্ড করে জার্নাল কি হয়, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। প্রথম জার্নাল ডেট দিয়ে লিখবি 25/9/17, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত, 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। প্রথম এন্ট্রি কোনো সমস্যা নেই, এখানে প্রথম এন্ট্রি কমপ্লিট। কিন্তু এই যে 1.5 লাখ টাকা যে গুডস সেন্ড করা হয়েছিল না, এটা কিন্তু কস্ট প্লাস, মানে কস্ট না কিন্তু প্রফিট যোগ করেই পাঠানো হয়েছে। ঠিক আছে, এত তারিখে গুডস 40,000 টাকা গুডস রিটার্ন হয়েছে, এটা জার্নাল কি শিখেছিলাম, সেল টু ডেটার্স। লেখ ডেট দিয়ে লেখ 23/10/17, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট কত টাকা, 40,000। ঠিক আছে তো, এরপর 18 তারিখ অ্যাপ্রুভাল রিসিভড। আমি বলছিলাম অ্যাপ্রুভাল রিসিভড তার কোনো এন্ট্রি করতে হয় না। দেখ আজকে কিন্তু অঙ্ক বোঝানোর কিছু নেই, সবই করা রিভিশন, কি হবে জাস্ট একটু প্র্যাকটিস করছি। এই অঙ্কগুলো তো আগে বহুবার করা আছে, অ্যাপ্রুভাল রিসিভড কেন এন্ট্রি হয় না সব ডিটেইলস বোঝানো আছে, তো এইগুলো আর বোঝানোর দরকার নেই। বুঝতে পারছিস তো অ্যাপ্রুভাল রিসিভ কেন হয় না? অ্যাপ্রুভাল রিসিভ বলেছে মানে, ধর আমি যদি দোকানদার হই, আমার দোকানে কাস্টমার এসে, ওকে আমি এদিন 1.5 লাখ টাকার গুডস পাঠিয়ে দিয়েছিলাম। আমি বললাম দেখো তোমার যদি গুডস গুলো ভালো লাগে তুমি গুডস গুলো রেখে দেবে, ভালো না লাগলে আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, আমি 1.5 লাখ টাকার গুডস দিয়ে দিয়েছিলাম। যখন দিয়েছিলাম তখনই আমি এন্ট্রি করে দিয়েছিলাম। ও কদিন পরে আমাকে বলেছে 40,000 টাকার গুডস রিটার্ন করে দিয়েছে। তাহলে 1.5 লাখের আমি 40,000 টাকার গুডস রিটার্ন করেছে, রইলো কত, আরো 1,10,000 টাকার গুডস। তার মধ্যে ও এত তারিখে বলেছে যে তোমার গুডস আমার ভালো লেগেছে। কত টাকার গুডস ভালো লেগেছে, 71,000 টাকা। স্যার এন্ট্রি করবেন না? এন্ট্রি করবো কেন, অলরেডি এন্ট্রি করা গেছে, এখানে এন্ট্রি করা দরকার। লাস্ট, ঠিক আছে তো, লাস্ট কত টাকা, 39,000 টাকা। বছর যেদিন শেষ হচ্ছে সেই দিনের মধ্যে কাস্টমার যাকে আমি মালগুলো সেন্ড করে জানাতে হবে ও মালগুলো নিয়ে কি করবে, ওকে ফেরত দেবে নাকি ওর কাছে রাখবে, কিছু জানাতে হবে। অর্থাৎ এই তারিখে ওর কাছ থেকে কোনো রকমের কোনো ইন্টিমেশন পাইনি। ইন্টিমেশন না পেলে কি করতে হয় বলেছিলাম, আমরা সবসময় সেলটাকে রিটার্ন করে দেবো। যেটা বলছিলাম, তাহলে এই তারিখে কোন রকম কোনো কনফার্মেশন পাইনি। কনফার্মেশন না পেলে কি করতে হয়, যে সেলটা আছে ওটাকে রিটার্ন করে দিতে হয়। ঠিক আছে, রিটার্ন করে জানার কি হয়, 31/12/17, মানে অরিজিনাল তো রিটার্ন হচ্ছে না, মালটা তো ওর কাছেই আছে, অরিজিনাল তো রিটার্ন হচ্ছে না, ওটাকে রিটার্ন হিসেবে ট্রিট করতে হয়। ঠিক আছে তো, সাসপেন্স হিসেবে ধরতে হয়, সাসপেন্স। এই জার্নালটা কি হবে বল, সেল টু ডেটার্স, সেল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। কত টাকা, 39,000। ঠিক আছে তো, কিন্তু এটা যখন করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হয়, এটা করে চলে যাবে স্টক উইথ কাস্টমার, মনে হচ্ছে স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং অ্যাকাউন্ট। সেটা কোন প্রাইসে, কস্ট প্রাইস। ঠিক আছে, লেখ লাস্ট জার্নাল, স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। কত টাকা,
39,000 তো তোর সেল প্রাইস ছিল, ওটাকে কস্টে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে এখানে কর কস্ট আর এটা সেল। কস্টের উপর 30%, মানে কস্টের উপর 30/100 হলে তাহলে সেলের উপর কত হবে? 30/130, তাই তো? তাহলে কস্ট কত হবে? তাহলে কস্ট বের করতে হবে এখান থেকে কস্টের অ্যামাউন্টটা বের করে ফেল। কস্টের অ্যামাউন্টটা কত হবে দেখ, বুঝিস তো? তাহলে প্রফিটটা কত? যে দেখ প্রফিট, এখানে প্রফিট কত লুকিয়ে আছে? 39,000 টাকা, ঠিক আছে তো? ইনটু 30/130 কত দিয়ে কত বেরোচ্ছে? 39,000 ইনটু 30/130 করে দেখ কত বেরোচ্ছে? 9,000। এইভাবে বলি, এইভাবে বুঝতে অসুবিধা হলে তোকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখ আমি ভালো করে দেখাচ্ছি। এখানে কস্ট কত? ধরি কস্ট 100, প্রফিট 30, তাহলে সেল কত? 130। সেল 130, আমরা ওই কি নিয়ম করব? সেল এত হলে কস্ট কত? সেল 130 হলে কস্ট 100, ঠিক আছে তো? সেল 130 হলে কস্ট 100, আর সেল কত ছিল? সেল 39,000 হলে কস্ট কত? 100/130 ইনটু 39,000 কর, কত হচ্ছে বল? 29,999। হ্যাঁ 30,000, তাহলে 30,000, এইটা হচ্ছে কত? 30,000 টাকা। লিখে দে 30,000 শেষ হয়ে গেল অঙ্কটা। আর ট্রেডার সেন্ডস আউট অফ গুডস অন অ্যাপ্রুভাল বেসিস করেছিলাম, ঠিক আছে? ট্রেডার গুডস সেন্ড করছে কোন বেসিসে? অ্যাপ্রুভাল বেসিসে টু কাস্টমার, কাস্টমারকে অ্যাপ্রুভাল বেসিসে গুডস পাঠাচ্ছে। এন্ড ইনক্লুড দ্য সেম ইন সেলস অ্যাকাউন্ট, অলরেডি রেকর্ড করা হয়ে গেছে, গুডস পাঠিয়ে এগুলো রেকর্ড করা হয়ে গেছে। অন 31st March 2017 দ্য স্টক ইন হ্যান্ড, মানে বছরের শেষ দিনে হাতে স্টক কত আছে? 1,60,000, আর ডেটার্সের ব্যালেন্স কত আছে? 3 লাখ টাকা, ঠিক আছে? এই বলেছে। এই যে ডেটার্স ছিল না 3 লাখ টাকা, হুইচ ইনক্লুড 20,000 টাকা। ভালো করে শোন, ডেটার্স যত টাকা ছিল 20,000 টাকা কি ইনক্লুড আছে? ইনভয়েস ভ্যালু অফ গুডস সেন্ট অন সেল অর রিটার্ন এগেইনস্ট হুইচ নো ইন্টিমেশন ওয়াজ রিসিভড ডিউরিং দ্য ইয়ার। মনে পড়ছে? আমরা কাস্টমারকে গুডস পাঠাতাম, বছরের শেষ দিনেও যদি ইন্টিমেশন না পাঠাতো, মানে যদি কোনো কনফার্মেশন না পাঠাতাম, কি করতাম? সেলটাকে রিভার্স করতাম। মনে পড়ছে তো? সেলটাকে রিভার্স করার জার্নাল কি হতো বল? সেল টু ডেটার্স কত টাকা হবে স্যার? 20,000। এবার ওটাকে আবার কস্টে কনভার্ট করতাম, স্টক উইথ কাস্টমার ট্রেডিং, ব্যাস শেষ। এইটুকু দুটো জার্নাল করে ফেল। বল বুঝেছিস কি বুঝিসনি? লিখে দে সেলস অ্যাকাউন্ট ডেবিট, লেখ সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট কত টাকা? 20,000। তারপর স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট, স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট। এর চেয়ে সোজা কি অঙ্ক দেবে বল? 17 সালে এই অঙ্কটা দিয়েছিল, একদমই ইজি অঙ্ক দিয়েছিল। টু ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে সবসময় কস্ট প্রাইস দেখাতে হয়, কেননা 20,000 টাকা ছিল সেল প্রাইস। কস্ট প্রাইস বের করবো কি করে? সেল প্রাইস মাইনাস প্রফিট। তাহলে সেল প্রাইস ছিল 20,000 টাকা, আর প্রফিট কি বলেছিল? প্রফিট বলেছিল কস্টের উপর 25%। তাহলে কস্টের উপর 25% মানে 1/4, কস্টের উপর 1/4 হলে সেলের উপর কত? 1/5। 20,000 ইন্টু 1/5 করলে কত হবে? 4। 20 থেকে 4 বাদ দিলে 16,000। এর অ্যান্সারটা হবে 16,000। শেষ। Traders send out its cash container to dealers on sale or return. All such transactions are however treated as actual sales and are passed through the day book. ঠিক আছে? Just before the end of the financial year, 100 cash container which cost of them 900 each have been sent a dealer to sell or return and have been debited to his account 1200 টাকা। 900 টাকা কস্ট ছিল, বুঝিস তো? 900 টাকা কস্ট ছিল, কিন্তু কাস্টমার অ্যাকাউন্টে ডেবিট কত করতে হবে বল? 1200 টাকা, ঠিক আছে? 1200 টাকা ডেবিট করতে হবে। আউট অফ দিস অনলি 20 গ্যাস কন্টেনার সোল্ড 1,500 টাকা ইচ, ঠিক আছে? ধর আমি ডিলার, মানে আমি তার বিজনেসম্যান, আমার দোকানে যে ডিলার এসেছে তাকে ধর আমি মালগুলো পাঠিয়েছি, ঠিক আছে? মাল পাঠিয়েছি, কতগুলো মাল পাঠিয়েছি? ধর 100টা গ্যাস কন্টেনার পাঠিয়েছি, 900 টাকা দামের গ্যাস কন্টেনার পাঠিয়েছি, ঠিক আছে? 900 টাকা দামের গ্যাস কন্টেনার পাঠিয়েছি সেল আর রিটার্ন বেসিসে, মানে অ্যাপ্রুভাল বেসিসে, ঠিক আছে? এবং হ্যাভ বিন ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট, এবং তার অ্যাকাউন্টে ডেবিট করেছি কত? 1200 টাকা ডেবিট করে দিয়েছি, ঠিক আছে? 1200 টাকা ডেবিট করে দিয়েছি।
ও কি করেছে, আমি তোকে 100 টাকা ক্যাশ কর্নার পাঠিয়েছি, ও 20 টাকা ক্যাশ কর্নার বেচে দিয়েছে। কত টাকা করে? ও 1500 টাকা করে বেচে দিয়েছে। ও 15 টাকা করে বেচে দিয়েছে। তার মানে আমি ওকে কত টাকায় পাঠিয়েছি ক্যাশ কর্নার গুলো? 1200 টাকায় পাঠিয়েছি। 1200 টাকায় পাঠিয়েছি মানে আমি ডেবিট করছি কত? আমি 1200 টাকায় ডেবিট করছি, কারণ আমি করব ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। দেখ আমি এন্ট্রিটা বলি না কি করেছি, এটাকে বলি তাহলে বুঝতে পারবি। ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কতগুলো গ্যাস কন্টেনার বল? 100 টাকা গ্যাস কন্টেনার, 1200 টাকা। 900 টাকা কস্ট, গ্যাস কন্টেনারের কস্ট 900 টাকা, আর ওর অ্যাকাউন্টে ডেবিট করেছি কত? 1200 টাকা। তাহলে 100 * 1200 কত হবে? 1,20,000। ঠিক আছে, ওকে পাঠিয়ে 100 টাকা, তাহলে ও 20 টাকা গ্যাস কন্টেনার বেচে দিয়েছে। ও নিজে বেচে 20 টাকা গ্যাস কন্টেনার, কত টাকা দিয়ে? 1500 টাকা দিয়ে। তাহলে আমার কি উচিত ছিল? ডেবিট করা। এবার আমি কি করব? আমি তো ওকে মানে 1200 টাকায় পাঠিয়েছি, কিন্তু ও এগুলো বেচে দিয়েছে কত টাকা? 1500 টাকায় বেচে দিয়েছে। তাহলে 300 টাকা আমার বাড়াতে হবে, কারণ সেল বাড়াতে হবে। সেল বাড়াতে গেলে কি করতে হবে? ডেটার্সও বাড়াতে হবে। তাহলে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, একই জানতে হবে। তাহলে কতগুলো গ্যাস কন্টেনার? 20 টা গ্যাস কন্টেনার, কত করে? 300 টাকা করে এক্সট্রা দাম হবে। কত হবে? 6000। কিছু নেই অঙ্কটার মধ্যে, একদম ছিল। আমি 100 টাকা গ্যাস কন্টেনার পাঠিয়েছি, 900 টাকা কস্ট, 1200 টাকা আমি পাঠিয়েছি। মনে করেন 1200 টাকা পাঠিয়েছি, 1200 টাকা ডেবিট করেছি, কিন্তু ওইগুলো বেঁচে দিয়েছে কত? 20 টাকা গ্যাস কন্টেনার 1500 টাকা বেঁচে দিয়েছে। তার মানে আমি আরো 300 টাকা ডেবিট করার চান্স পেয়ে যাবো। এটা ডেবিট করে দিলাম। তাহলে 100 মানে 20 টাকা হয়ে গেল। রইল কত গ্যাস কন্টেনার? 80 টাকা গ্যাস কন্টেনার। বছরের শেষ দিন কি করতে হবে? সেলটাকে রিটার্ন করে নাও। সেলটাকে রিটার্ন করলে জানা কি হবে? সেল অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন অ্যাকাউন্ট, সেল অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্নস অ্যাকাউন্ট। কতগুলো গ্যাস কন্টেনার? ঠিক আছে, কতগুলো গ্যাস কন্টেনার দেন? 80 টাকা গ্যাস কন্টেনার। কত টাকা করে দাম ছিল? 1200 টাকা কস্ট। কারণ আমি ওকে ডেবিট করেছিলাম কত টাকা? আমি তো অরিজিনালি 1200 ডেবিট করেছিলাম। সেই 1200 টাকা 96,096 লাস্ট এন্ট্রি স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং অ্যাকাউন্ট। এখানে কস্ট প্রাইস দিতে হবে, কস্ট প্রাইস। কস্ট কত করে? 900 করেছিল, 1200 সরি 80 * 900 মানে 72,000। বলছে অন মার্চ 1, 2018 and 1st March মিস্টার বাসু send goods valuing rupees 1,50,000 at an invoice price। মানে মিস্টার বাসু গুডস সেন্ড করেছে, কত টাকার গুডস? 1.5 লাখ টাকার গুডস ইনভয়েস প্রাইসে। এবার বলছে ইনভয়েস প্রাইসটা কিভাবে তৈরি হচ্ছে সেটাও বলছে, কস্টের সাথে 25% অ্যাড করে। টু ফিউ কাস্টমার, মানে মিস্টার বাসু 1,50,000 টাকার গুডস ইনভয়েস প্রাইসে সেন্ড করেছে বেশ কিছু কাস্টমারকে। কি বেসিসে? সেল অর রিটার্ন বেসিস, মানে এই অ্যাপ্রুভাল বেসিস কনসেপ্টে। এবং 2 month অ্যাপ্রুভাল পিরিয়ড। হি রেকর্ডস সেল অর রিটার্ন ট্রানজাকশন অ্যাজ অর্ডিনারি সেল ট্রানজাকশন। হি মানে মিস্টার বাসু রেকর্ড করেছে এই ট্রানজাকশন গুলো কি হিসেবে? ট্রানজাকশন গুলো অর্ডিনারি সেল হিসেবে দেখিয়ে দিয়েছে। ভালো করে মন দিয়ে শুনবি, মিস্টার বাসু যে 1.5 লাখ টাকার গুডস সেন্ড করেছে কিছু কাস্টমারকে, ও তার এন্ট্রি অলরেডি করে ফেলেছে। দেখ রেকর্ডে ভালো করে পড়। হি রেকর্ডস সেল অর রিটার্ন ট্রানজাকশন, ও রেকর্ড করেই ফেলেছে। তার মানে 1.5 লাখ টাকা তোর আলাদা করে কিছু এন্ট্রি করতে হবে, অলরেডি এন্ট্রি করে দিয়েছে। ঠিক। ডিউরিং মার্চ গুডস হ্যাভিং ইনভয়েস প্রাইস 40,000 টাকা। মন দিয়ে পড়বি, এটা খুব বোঝার আছে। গুডস হ্যাভিং ইনভয়েস প্রাইস 40,000 টাকা ওয়ার রিটার্ন বাই আ কাস্টমার। তার মানে কি বলছে? 40,000 টাকার গুডস মানে ধর মিস্টার বাসু তো 1.5 লাখ টাকার গুডস কিছু কাস্টমারকে দিয়েছে, তার মধ্যে এমন একজন কাস্টমার আছে 40,000 টাকার গুডস রিটার্ন করে দিয়েছে। তো রিটার্ন করলে কি হবে? সেল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। কোনো সন্দেহ নেই, 40,000 প্রথম এন্ট্রি করেছি, এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। বুঝেছিস? এটা কোনো সন্দেহ নেই। তারপরের পয়েন্টটা ভয় পাওয়ার কিছু নেই, আগে ভালো করে আস্তে আস্তে লাইন বাই লাইন করবি। আনাদার কাস্টমার, এটা একজন কাস্টমার গল্প গেল। আর একজন কাস্টমার কি বলেছে? বলছে ওয়াজ উইলিং টু অ্যাকসেপ্ট। ও বলছে আমি এই গুডস গুলো অ্যাকসেপ্ট করতে পারি একটা শর্তে, একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? বলছে গুডস এর প্রাইস 76,000
হুইচ ওয়াজ লোয়ার দ্যান ইনভয়েস প্রাইস বাই 5%। বলে তুমি যেই দামে মাল পাঠিয়ে তাতে 5% কম দামে আমি নিতে পারি, এটা বলেছে। কি বললাম বুঝতে পারলি? তুই দেখ মন দিয়ে শোন, মন দিয়ে শুনছিস তো? ধর আমি তো দোকানের মালিক, আমি তোকে মাল পাঠাচ্ছি, তোকে অনেক মাল পাঠিয়েছি। এবার তুই প্রপোজাল লিখেছিস আমার কাছে, বলছে এই মালগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারি একটা শর্তে, যদি 5% দাম কমানো হয়। ইনভয়েস প্রাইস হচ্ছে 5% দাম কমানো হয়, এটা বলেছে। ইনভয়েস প্রাইস হচ্ছে যদি 5% দাম কমানো হয় তাহলেই মাল অ্যাকসেপ্ট করব, আর না হলে অ্যাকসেপ্ট করব না। তাহলে দেখ তাহলে কত টাকা, ধর সাপোজ ধর আমি তোকে বলছি, বলছি তোকে আমি মাল পাঠিয়েছি, ইনভয়েস প্রাইস ছিল 100 টাকা। কত টাকা? ধর সাপোজ ইনভয়েস প্রাইস কত টাকা ছিল? সাপোজ 100 টাকা ইনভয়েস প্রাইস। তাই আমি তোকে 100 টাকায় মাল পাঠিয়েছি, তুই বলছিস মাল অ্যাকসেপ্ট করতে পারি যদি 5 টাকা দাম কমাও, তাহলে কত টাকা হবে বল? 95 টাকা। 5 টাকা যদি দাম কমে তাহলে কত হয়? 95 টাকা। আর সেই 95 টাকাই বলছে 76,000 টাকা। 95 টাকাই বলছে 76,000 টাকা। তাহলে 95 টাকা যদি 76,000 টাকা হয়, তাহলে 1 সমান সমান কত? 76,000 বাই 95, তাহলে 100 কত? 80,000। তার মানে আমি যে তোকে মাল পাঠিয়েছিলাম কত? তোকে আমি 80,000 টাকার মাল পাঠিয়েছিলাম, তুই বলছিস আমি 80,000 টাকা ধরবো না, আমি 76,000 টাকা ধরবো। তাহলে কত টাকা দামের হেরফের হলো? 4,000 টাকা, তাই তো? আমি তোকে এন্ট্রি যখন মাল পাঠিয়েছিলাম তখন 80,000 টাকা এন্ট্রি করে দিয়েছিলাম, কিন্তু তুই কত টাকায় দাম, তুই বলছিস যে আমি কত টাকায় দিবি, দামটা কত দিবি বলেছিস? 76,000 টাকা। তাহলে কি হলো? সেল কমাতে হলো না? সেল কমাতে হলো মানে ডেটার্স কমাতে হলো, ঠিক আছে? তো দেখ সেল কমাতে গেলে কি? সেল ডেবিট, ডেটার্স কমাতে গেলে ডেটার্স ক্রেডিট। 4,000 বুঝেছিস? এটা একটু নতুনত্ব এন্ট্রি ছিল, এটা আগে করানো ছিল যদিও এর মধ্যে, তাই বলে দিলাম। কখনো কোনো ইনভয়েসে বেশি দামও হতে পারে, আবার কম দামও হতে পারে। বুঝতে পারলি ব্যাপারটা? তারপর কি বলেছে দেখ, বলছে ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মিস্টার বাসু, দ্য আদার কাস্টমার কুড নট ইয়েট ডিসাইড এনিথিং অ্যাবাউট দ্য গুডস সেন্ট। মানে বাকি যে গুডস ছিল, আমি গুডস পাঠিয়েছিলাম, ওদের ওয়ার্কিংস করেছি, দেখ ভালো করে পড়। সেল ভ্যালু অফ আর্টিকেল নাইদার সোল্ড অর নট রিটার্ন, কোনো ইনফরমেশনই দেয়নি, কনফার্মেশন দেয়নি। 1.5 লাখ টাকার মাল পাঠিয়েছিলাম, 40,000 টাকা রিটার্ন হয়ে গেছে। আর এইটা করে কত হয়েছিল বল? স্যার 80,000 টাকা। 80,000 টাকার যে গুডস সম্পর্কে ইনফরমেশন পেয়ে গেছি, বুঝতে পারলি না? আমি তো কাস্টমারকে 1.5 লাখ টাকার গুডস পাঠিয়েছি, কাস্টমার 40,000 টাকার গুডস রিটার্ন করে দিল, রইলো কত? 1,10,000। আর একজন কাস্টমার ছিল, ও বলছে দেখো কত 80,000 টাকা সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিল, বুঝতে পারলি তো? তাহলে এখন ইনফরমেশন পাইনি 30,000 টাকা। এই রেঞ্জে কি হবে? সেল টু ডেটার্স। এবার এটাকে সেলিং প্রাইস আছে, এটাকে কস্টে কনভার্ট করতে হবে। কস্ট করব, কস্ট প্রাইস অফ গুডস আনসার কত? 30,000 × 100 বাই 125 করে 24,000। জার্নাল কি? স্টক উইথ কাস্টমার ট্রেডিং অ্যাকাউন্ট। এই তো করলাম, এটা করতেই বলেনি অঙ্কে, এটা তো করতে হবে, মানে বলেনি বাট আমাকে করতে হবে। ওরা তোকে ফাইনাল অ্যাকাউন্ট করতে বলেছে, এটা ফাইনাল অ্যাকাউন্ট করতে বলেছে, এটাই করে দিচ্ছি। দেখ বলেছে এটা ফাইনাল অ্যাকাউন্টে কোথায় কি পোস্টিং করবে, শুধু এইটুকু পোস্টিং করলেই হয়ে যাবে। কি লিখেছে এখানে? বাই সেলস, একদম লাস্ট লাইনে বলেছিল, দেখ সেল 15 লাখ টাকা বলেছিল অঙ্কে, ঠিক আছে? তো সেলস, তো এখানে সেল লিখলাম 15 লাখ টাকা। এর থেকে সব আইটেম দেখ কি করেছি, অনলি সাসপেন্স 30,000 টাকা। মানে কোন এন্ট্রিটা করতে হয় জানিস? আমি মন্ত্রী শোন, ওই যে যেটা গুডস নট ইয়েট কনফার্ম থাকে না, যেটা কনফার্মেশন পাইনি, ওইটাই এর থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কারণ এই 30,000 টাকাটাই সাসপেন্স অবস্থায় পড়ে আছে, এই গুডস নিয়ে ওরা কি করবে তার কোনো কনফার্মেশন নেই, তাই সাসপেন্স লিখলাম। এটা থেকে মাইনাস করে 14,70,000 হয়ে গেল। ক্লোজিং স্টক, কাস্টমার গায়ে কত টাকা স্টক পড়ে আছে, দেখ স্টক উইথ কাস্টমার, এটা তো স্টক উইথ কাস্টমার 24,000 টাকা, এটা লিখলাম। দেখ এবার এটাই এখানে কোশ্চেন আছে, ক্লোজিং স্টক স্টক উইথ কাস্টমার 24,000 টাকা। ডেটার্স কত ছিল? দেখ কোশ্চেনে বলেছিল 7,55,000 পর একদম লাস্ট লাইনে বলেছিল। দেখ সেলস লেজার বাই এরকম কিছু একটা বলেছিল, 7,55,000, তার থেকে সাসপেন্স 30,000 টাকা মাইনাস করে 7,25,000। এইটুকু করে দেখাবার কিছু, এইটুকুই করতে হবে। দেখ 24 নম্বর অঙ্কটা কি বলেছে, লাস্ট অঙ্ক এটা, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। লাস্ট অঙ্ক, একদম লাস্ট অঙ্ক, আর কিছু নেই কোনো অঙ্ক। বলছে মেসার্স প্রজাপতি ট্রেডার্স সেন্ডস গুডস টু ইটস কাস্টমার অন সেল অর রিটার্ন বেসিস। দ্য ফলোইং ট্রানজাকশন টুক প্লেস ইন জানুয়ারি টু ডিসেম্বর 2022। 10/7/22, ফার্স্ট ডেট বাই 10/7/22 সেন্ড গুডস টু কাস্টমার, কাস্টমারকে গুডস পাঠিয়ে আনা হয়েছে কত টাকা? 40,000 টাকার গুডস পাঠানো হয়েছে, ঠিক আছে? সেন্ড, ওইটা সেন্ড গুডস টু কাস্টমার অন সেল অর রিটার্ন বেসিস অ্যাট 20% প্রফিট অন সেল, মানে 40,000 টাকা। তাহলে ফার্স্ট জার্নাল করে ফেল, ডেট দিয়ে জার্নাল কর, 10/7/22 জার্নাল কর, লেখ 10/7/22। ফার্স্ট জার্নাল কি হবে? ডেটার্স টু সেলস করে দে, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা ছিল? 40,000 40,000। প্রথম জার্নাল কমপ্লিট। নেক্সট কি বলেছে? 15/7/22
গুডস রিটার্ন বাই কাস্টমার, কাস্টমার 10,000 টাকার গুডস রিটার্ন করেছে, রিটার্ন করলে জানিস কি হয়? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট, 10,000 10,000, 15/7 না? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট, 10,000 10,000। নেক্সট কি বলেছে? নেক্সট বলছে 4/8/22, বলছে রিসিভড লেটার অফ অ্যাপ্রুভাল ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে অ্যাপ্রুভাল পেয়েছে, এদের তো কোনো এন্ট্রি হয় না জানিস। তাহলে দেখ 40,000 টাকার মধ্যে 30,000 টাকার ইনফরমেশন পেয়ে গেছি, পাঁচটি কত 10,000 টাকার ইনফরমেশন। তো ওটার এন্ট্রি কি হয় জানিস, একদম বছরের শেষ দিন গিয়ে নট ইয়েট কনফার্ম যেটা, ঠিক আছে? তো তাহলে কি হবে বল, জার্নালটা নিশ্চয়ই জানিস, আর বলতে হবে না, করে দে। 31/12/22, বল কি ছিল? দুটো জার্নাল হতো, একটা হতো তোর ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট হতো, আর একটা কি হতো বল? সেলস টু ডেটার্স। সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট কত টাকা? 10,000 টাকা। তারপর লাস্ট জার্নাল করতাম, কি করতাম বল? Stock with customer. স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট, সেই সব। কত টাকা হবে বল? কস্টে নিয়ে আসতে হবে, 10,000 টাকা সেল ছিল, 8,000. 10,000 টাকা সেল ছিল, আর প্রফিট কত পার্সেন্ট? 20% কার উপর বলেছিল? সেলের উপর 20%, মানে কত? 2,000 টাকা। 8,000. তাহলে 8,000 টাকা হচ্ছে, তাই দেখিয়ে দিচ্ছি কি করে হবে। টু ট্রেডিং অ্যাকাউন্ট, কত পার্সেন্ট বলিস? 20%। ফার্স্ট বছর থেকে 10,000. আস্তে কথা বলিস না। তাহলে এখানে সেলিং প্রাইস, কস্ট প্রাইস প্লাস প্রফিট, তাহলে প্রফিট 20% বলেছিল, মানে 20 টাকা প্রফিট কার উপর? সেলের উপর, মানে সেল 100, কস্ট 80। সেল কত জানি আমরা? 10,000, তাহলে কস্ট বেরিয়ে যাবে 80/100 ইন্টু 10,000, হচ্ছে 8,000। That's the economic. শেষ হয়ে গেল অঙ্কটা। Year